বিভান আহমেদ, 3 ভাই বোনের ছোট। শ্যামবর্ণে 6 ফুট উচ্চতার ছেলেটির মুখে যেন এক মায়া কাজ করে। অদ্রিকে যখন বিভান রমনা পার্কে সবার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে প্রথম প্রেম নিবেদন করে, সেদিন অদ্রি পারেনি বিভানকে ফেরাতেই। বিভান অনেক ভালো ছাত্র, তার উপর বিভান এই পর্যন্ত কোনো মেয়ের সাথে সম্পর্কে যায়নি। অদ্রিকে তার প্রথম থেকেই ভালো লাগতো। অদ্রি ও অদ্রির বন্ধুরা যখন প্রায় বিকেলে ঢাকা ভার্সিটি শহীদুল্লাহ হলের সামনে দিয়ে আড্ডা দিতে দিতে যেত, তখন বিমান শুধু দেখত রোদের আলোক ছটায় এক হাস্যোজ্জ্বল তরুণী ব্যস্ত তার হাত দিয়ে নিজেকে রোদের থেকে আড়াল করতে। 1 বছর আস্তে আস্তে মনের সুপ্ত অনুভূতিকে এক প্রশান্ত ভালোবাসায় রূপ দিয়ে এরপর এক মহেন্দ্রক্ষণ বেছে অদ্রিকে নিজের মনের কথা জানায়। এমন না যে অদ্রি বুঝতো না বিভানের চাহনি। অদ্রি তখন প্রায় সময় বন্ধুদের নিয়ে শহীদুল্লাহ হলের সামনে দিয়ে যেত শুধুমাত্র বিভানকে দেখতেই। কারণ বিভান প্রায় বিকেলে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে বন্ধুদের সাথে বসে থাকতো। প্রেম নিবেদনের পর যখন ওদের ভালোবাসার 3 বছর পূর্ণ হয়, তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। বিভানের বড় ভাবি এই বিয়ের বিপক্ষে ছিল, কারণ বিভানের ভাবির ছোট বোন বিভানকে পছন্দ করত। বিভানের ভাবি এমনিতেই বিভানকে সহ্য করতে পারত না, কারণ সম্প্রতি বিভানের বাবা 3 ভাই বোনকে লিখে দিয়ে মারা গেছেন। তখন মাত্র বিভানের বড় ভাই নতুন বিয়ে করেছে। বিভান তখন ছাত্র অবস্থায় থাকায় কোনো ইনকাম করতে পারত না। বড় ভাইয়ের টাকায় বিভান চলতো, যা বিভানের ভাবির কোনো কালেও পছন্দ ছিল না। এরপর যখন বিভান বিসিএস পরীক্ষাতে উত্তীর্ণ হয়, তখন বড় ভাবির ছোট বোন বিভানকে বিয়ে করার জন্য পাগল প্রায় হয়ে যায়। সারাদিন বোনের বাড়ি এসে পড়ে থাকতো বিভানের ভাবির ছোট বোন শিমু। বিভানের ভাবিও তার ছোট বোন উঠে পড়ে লাগে বিভানের মাকে বোঝাতে যে বিভানের জন্য শিমুর থেকে ভালো মেয়ে আর পাওয়া যাবে না। কিন্তু এত কিছু করেও বিভানের মাকে তারা 2 বোন টলাতে পারেনি। বিভানের মা জানে তার বড় ছেলের বউ কেমন, তাই ছোট ছেলের জন্য সেই পরিবার থেকে মেয়ে আনতে চায়নি। তাছাড়া বিভান নিজেও শিমুকে পছন্দ করে না। শিমু অনেকটাই গায়ে পড়া স্বভাবের মেয়ে। শিমু তখন পর্যন্ত অনেকগুলো প্রেম করেছে টাকাওয়ালা বড়লোকের ছেলেদের সাথে। রুমালের মতো বয়ফ্রেন্ড পাল্টায় শিমু। শিমু দেখতে ফর্সা ও সুশ্রী হওয়ায় যেন তার অহংকার আকাশচুম্বী। বিভান বড় ভাবির কথা অগ্রাহ্য করে অদ্রিকে মায়ের অনুমতিতে নিজের বউ করে বাড়িতে নিয়ে তোলে। অদ্রির সাথে বিভানের বিয়ে হবার ঠিক 3 দিনের মাথায় বড় ভাবি রিমু নিজের ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। 1 মাস হয়ে যায়, তাও যখন বাড়ির বড় বউ বাড়ি ফেরে না, তখন বিভানের মা চিন্তায় পড়ে যায়। বিভানের মা বড় ছেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বড় ছেলে অতি সন্তর্পণে তা এড়িয়ে যায়। পরে একদিন শাশুড়ি নিজে যায় বড় ছেলের বউকে ফিরিয়ে আনতে, কিন্তু বড় ছেলের বউ সেদিন শাশুড়িকে ফিরিয়ে দেয় একসাথে থাকবে না বলে। তবে আরও 15 দিন পর স্বামীর কথায় শ্বশুরবাড়ি ফিরে আসে রিমু, মুখের ভাবসাব কালো করে। অদ্রি নিজের রুমে বসে একটা সংসার ভেঙে যাওয়া দেখে। অদ্রি বা কি করবে? বিভান ও তার শাশুড়ি যেখানে শিমুকে পছন্দ না, তাহলে কিভাবে করবে শিমুকে এবাড়ির বউ? বড় ভাই ভাবি ও তাদের 3 বছরের ছোট ছেলেকে নিয়ে যেদিন নিজেদের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় অন্যত্র নির্খোঁজার জন্য, সেদিন অদ্রি দেখেছিল এক মায়ের আর্তনাদ। সে আর্তনাদ রুহ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেদিন শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার ভাষা অদ্রি খুঁজে পায়নি। ওদের বিয়ের পর থেকে বিভানের বড় ভাইয়ের স্ত্রী রিমু যেন তাকে সহ্যই করতে পারে না। বিয়ের পর দিন বড় ভাবি রিমু অদ্রিকে নিয়ে ঘর ভর্তি মেহমানের সামনে নিজের বোন শিমুর গায়ের রঙের সাথে তুলনা দিয়ে অপমান করেছে। সেদিন অদ্রির প্রথমবার মনে হয়েছিল গায়ের রং ময়লা হওয়া পাপ। অদ্রি সেদিন বড় ভাবের মুখের উপর একটুও শব্দ করেনি। নতুন বউ কিনা সে? বিয়ের পরপর যে 3 দিন বাড়ির 2 ছেলের বউ একই বাড়িতে ছিল, সেই 3 দিন অদ্রি যেন নিজেকে প্রতিনিয়ত ছোট হতে দেখেছে। দিন শেষে অদ্রির অভিযোগের পালা খুলে বসতো বিভানের সামনে। বিভান বুঝত তার প্রিয়তমার স্ত্রীর কষ্ট, তবুও বড় ভাই ও ভাবিকে কিছু বলতো না, কারণ তারা এটাকে ভালোভাবে নেবে না। স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনাটুকুই শুধু দিতে পারত, আর চেষ্টা করত নিজের ভালোবাসা দিয়ে অদ্রির দুঃখ মোচন করতে। তাছাড়া বিভানের মা নিজে এসে বিভান ও অদ্রিকে বলেছে কিছুটা মানিয়ে নিতে। উনি তার বড় ছেলেকে নিজের থেকে দূর করতে চান না। কোনো মাই চায় না তার প্রথম সন্তান তার থেকে দূরে যাক। অদ্রি বুঝতে পারত তার শাশুড়ির কষ্ট,
তাই শাশুড়ি ও স্বামীর মুখের দিকে তাকিয়ে বড় ভাবি সমস্ত লাঞ্ছনা মেনে নিত। তবে মনে যদি থাকে খোলসতা, তাহলে কি সংসার জমে? ঠিক ভেঙে গেল এক মায়ের সংসার। আলাদা হয়ে গেল তার দুই ছেলে। বড় ভাই ও ভাবি আলাদা হয়ে যাবার পর অদ্রি নিজের ফার্মাসিউটিক্যাল কোম্পানির জবে জয়েন করে। যে জব সে বিয়ের কারণে 6 মাসের জন্য বন্ধ রেখেছিল। বিভান ও তার মা অদ্রিকে চাকরি করতে মানা করেনি। তারা দুজনেই মেয়েদের নিজ পায়ে দাঁড়ানোটাকে বিশ্বাস করে। অদ্রি জবে জয়েন করেছে এই কথাটা শোনার পর শিমু যেন হাতের চাপ পাওয়ার অবস্থা। রিমুর সাথে সদা পরামর্শ করে শিমু বোনের শাশুড়ির কাছে এসে বোনের গুণগান ও বোনের অসহায়ত্ব এসব নিয়ে বলা শুরু করে। অদ্রির শাশুড়ি শিমুর কথাকে পাত্তাই দিত না প্রথমে। এভাবে কেটে যায় অদ্রি বিভানের বিয়ের 1 বছরের বেশি কিছু সময়। ভালোই চলছে বিভান ও তার মাকে নিয়ে অদ্রির সংসার। সকাল সকাল ফজরের সময় ঘুম থেকে উঠে অদ্রি রান্নাবান্নার কাজ করে। সকালে নাস্তা বানিয়ে দুপুরের জন্য তরকারি রান্না করে অফিসের জন্য বের হয়ে যেত সকাল 7টা নাগাদ। বাড়ির অন্যান্য কাজের জন্য একজন তিরুষর্ধ ছুটা বুয়া আছে। শাশুড়ির যাতে কোনো সমস্যা না হয় সব দিকে খেয়াল রাখে অদ্রি। শাশুড়িও অদ্রিকে মেয়ের মতো দেখে। অদ্রি অফিসে যাবার পর প্রায় মাঝে মাঝে সকাল 10টা নাগাদ শিমু আসতো অদ্রির শাশুড়ির কান ভাঙাতে। যখন শিমু দেখলেও সে সফল হচ্ছে না, তখন সে চালে তার মোক্ষম চাল। অদ্রি ও বিভানের বিয়ের তখন 1.5 বছর চলে। তখন শিমু অদ্রির শাশুড়ি কানে তোলে অদ্রির বাচ্চা হয় না কেন সেটা। অদ্রির শাশুড়ি শিমুকে বলেছিল বাচ্চা নেওয়া তার ছেলে ও ছেলের বউয়ের বিষয়, এবং সে এইসবের বিষয়ে তাদের কিছু বলতে চায় না। এসব শোনার পরেও কি শিমু চুপ করে থাকে? না। শিমু এবার অদ্রির শাশুড়ির কানে ভরতে থাকে যে অদ্রি হয়তো কোনো সমস্যা আছে। অদ্রির শাশুড়ি প্রথমে এটাতে পাত্তা না দিলেও অনবরত শিমুর কান ভাঙানিতে প্রলুব্ধ হয়ে একদিন অদ্রিকে বলেই ফেলে বাচ্চার কথা। শাশুড়ির এখনও কথায় অদ্রি প্রথমে চমকে গেলেও পরে নিজেরও কেমন যেন লাগতে থাকে। তাই নিজেই যায় তার পরিচিত ডাক্তারের কাছে। ফার্মাসিস্ট হওয়ায় অনেক ডাক্তারের সাথে চেনা জানা আছে তার। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েটিং রুমে বসে আছে অদ্রি। অদ্রির সারা শরীর মৃদু কম্পনে কম্পিত হচ্ছে বারংবার। ডাক্তারের কাছে চেক আপ করাতে এসেছে বাড়ির সবাইকে এই বিষয়ে অজ্ঞাত রেখে। অদ্রি নিজের স্বামী বিভানকেও এই ব্যাপারে কিছু জানায়নি, কারণ সে কখনো চায় না বিভানের থেকে দূরে যেতে। অদ্রি মনে মনে ভালো কিছু আশা করছে, আর এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। অদ্রি বাড়ির কাজের মহিলা রহিমার কাছ থেকে জানতে পেরেছিল যে বড় ভাবি ছোট বোন শিমু প্রায় এই বাড়িতে আসে আর বিভানের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে। শিমুর এই বাড়িতে আসা নিয়ে অদ্রির কোনো সমস্যা নেই, কারণ শিমু তার বোনের শ্বশুর বাড়ি এসেছে, যেমনটা তার বোন মাঝে মাঝে আসে বেড়াতে। শিমুর এখানে আসা যাওয়া আছে এই খবরটা অদ্রি প্রথম কয়েকদিন যাওয়ার পর জেনেছিল। অদ্রি কখনো পাত্তাই দেয়নি এই ব্যাপারে, কারণ দিন শেষে তার শাশুড়ি তার সাথে অমায়িক আচরণ করত, একদম নিজের মেয়ের মতো। অদ্রির শাশুড়ি নিজের মেয়ে ও অদ্রিকে অন্য চোখে দেখেনি, তবে ইদানিং উনি অন্যরকম ব্যবহার করছেন অদ্রির সাথে। তিনি অদ্রির সাথে আগের মতো কথা বলেন না। শাশুড়ির এরকম বদলে যাওয়া দেখে অদ্রির মনে ক্ষীণ ভয় সৃষ্টি হয়। এসব কল্পনা জল্পনা মাঝে পাশের সিটে বসে থাকা মেয়েটার দিকে নজর যায় অদ্রি। তার পাশের সিটে বসে আছে এক 7 মাসের প্রেগনেন্ট মেয়ে। মেয়ে বলছি, কারণ প্রেগনেন্ট মেয়েটির বয়স 17-এর বেশি হবে না। এত কম বয়সে প্রেগনেন্সির কারণেই মেয়েটির চেহারায় বেহাল দশা। মনে হচ্ছে একটা হাড্ডিসার মেয়ে বসে আছে তার পাশে, শুধুমাত্র পেটটা খানিকটা উঁচু। মেয়েটার সাথে তার মা, স্বামী ও শাশুড়ি এসেছে, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র মেয়েটার মায়ের চোখে মেয়েটাকে নিয়ে শঙ্কা, আর বাকি দুজনের তো অনাগত সন্তান নিয়ে চিন্তা। এসব দেখেই মনে মনে দীর্ঘশ্বাস ফেলে অদ্রি। এমন সময় রিসেপশন থেকে অদ্রির নাম ডাকলে অদ্রি দ্রুত মনেই ডাক্তারের চেম্বারে প্রবেশ করে। ডাক্তারের সামনে বসে অদ্রি কিছুটা নার্ভাস হয়ে পড়ে। ডাক্তার হয়তো বিষয়টা আন্দাজ করতে পারল, তাই ডাক্তার অদ্রিকে বলল, মিসেস আদ্রি, আপনি আপনার সমস্যা নির্দ্বিধায় আমাকে বলুন। ডাক্তারের কথায় অদ্রি নিজেকে ধাতস্থ করে সব সমস্যা খুলে বলে। সব শুনে ডাক্তার কিছু টেস্ট সাজেস্ট করে। এরপর ডাক্তারের ওখান থেকে বের হয়ে অদ্রি টেস্ট করাতে যায়। অদ্রির মন অশনি সংকেত দিচ্ছে, বারবার মনে হচ্ছে কোনো খারাপ কিছু হতে চলেছে। সব কিছু টেস্ট করিয়ে বাড়ি ফিরে অদ্রি আজ অফিস থেকে হাফ ডে করে ছুটি নিয়েছিল, তাই বিকেলের মধ্যে বাড়ি পৌঁছে যায়।
বাড়ির গেটের কাছে যাওয়ার পর আজকে এসে শিমুকে দেখতে পায়। শিমু প্রথমে অদ্রিকে দেখে হকচকিয়ে গেলেও অদ্রির বিমর্ষ মুখ দেখে বাঁকা হাসে। শিমুর এই বাঁকা হাসির কারণ আজ 3 দিন পর শিমু এই বাড়িতে এসে জানতে পেরেছে অদ্রিকে তার শাশুড়ি বাচ্চার কথা বলেছে। শিমু জানে হয়তো সে বিভানকে নিজের করে পাবে না, কিন্তু সেই বিভানকে আর অদ্রিকে সুখে থাকতেও দেবে না। শিমু তার বোনের কাছ থেকে শুনেছিল অদ্রি নাকি রিমোর ছেলে রিহাবকে অনেক আদর করে। যে মেয়ে যায় সন্তানকে এতটা সন্তানতুল্য ভালোবাসে, সে কেন বিয়ের প্রায় 2 বছর হতে চলল তারপরেও কনসিভ করছে না? এই ভাবনাটা শিমু ও রিমুর মাথায় আসার পরই তারা এই চালটা চালে। শিমু অদ্রির সাথে কোনো কথাবার্তা না বলেই পাশ কাটিয়ে চলে যায়। অদ্রি শিমুর মুখে বাঁকা হাসি দেখে এবার ঠাউর করতে পারল যে তার শাশুড়ির মাথায় এসব শিমুই ঢোকাচ্ছে রিমুর সলা পরামর্শে। অদ্রি আর এসব ভাবতেই চাচ্ছে না, তার এখন মানসিক প্রশান্তির প্রয়োজন। বাড়ির ভিতরে ঢোকার পরে অদ্রি দেখে তার শাশুড়ি সোফায় বসে পান বানাচ্ছে, আর একটু আগে শিমু চলে যাওয়ার দরুন সদর দরজা খোলা ছিল। অদ্রি তার শাশুড়িকে সালাম দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালে তার শাশুড়ি তাকে ডাকে। ছোট বৌমা, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমার তো ফিরতে প্রায় সন্ধ্যা হয়। শাশুড়ির মুখ থেকে নরম কণ্ঠে ডাক শুনে অদ্রির মন অনেকটাই ভালো হয়ে যায়, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। শরীর খারাপ লাগছে নাকি? জি মা। আলহামদুলিল্লাহ, সুখবর পাবো হয়তো। শাশুড়ির এহনো মন্তব্যে অদ্রির মুখ কালো হয়ে যায়। অদ্রির শাশুড়ি যথেষ্ট বিচক্ষণ মহিলা, তবে তার মুখ থেকে এমন বাণী যেন অন্য কারো শেখানো বলি। কুচিন্তা ও কুবুদ্ধি মানব মস্তিষ্ককে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যাতে সে নিজের বিচক্ষণতা হারায়। শাশুড়িকে মুখে কোনো প্রত্যুত্তর না করে ইশারায় না বুঝিয়ে মাথা নিচু করে নিজের রুমে চলে যায়। অদ্রি এটাই বুঝতে পারছে না শিমু কেন এরকমটা করছে, কি স্বার্থ এতে তার। শিমু অবিবাহিত, তাহলে কেন তারও অভিমানে সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে? শিমু তো কোনো অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারে, তাহলে কি এসব রিমু ভাবে কারসাজি? রিমু ভাবে কালেও তাকে সহ্য করতে পারতো না। না, সে আর এসব নিতে পারছে না। কালকে রিপোর্ট দেখে সে সিদ্ধান্ত নিবে কি করবে। অদ্রি মাইন্ড ফ্রেশ করে শাওয়ার নিয়ে আসরের নামাজটা আদায় করে অনেকক্ষণ ব্যালকনিতে বসে গ্রিলের ফাঁক দিয়ে বিস্তর রক্তিম অক্ষরে সূর্যের বিলীন হওয়া দেখতে লাগে। মাগরিবের আজান পড়ার পরে অদ্রি ঘুম পায়। তার শাশুড়ি নামাজের পরে অদ্রিকে নিয়ে চা খাবে বলে ডাকতে আসে, কিন্তু এসে অদ্রিকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকে না। রাত 9টা নাগাদ বিভান বাড়ি ফেরে। মার সাথে ড্রয়িং রুমেই দেখা হয়ে যায়, তবে প্রতিদিনকার মতো অদ্রিকে দেখতে পায় না। নিজেদের রুমে যেয়ে অদ্রিকে এলোমেলো হয়ে ঘুমোতে দেখে ঠোঁটে ফুটে ওঠে সূক্ষ্ম হাসি। মেয়েটিকে এলোমেলো অবস্থায় তার কাছে বেশ লাগে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অদ্রিকে আলতো করে ডাক দেয়। বিভানের আদর মিশ্রিত ডাকে চোখ পেট করে খুলে, এরপর উঠে বসে বলে, কখন এলে? সরি, আমি ঘুমিয়েছিলাম। অদ্রির কথায় বিভান আলতো হাসে। মেয়েটা খুব সরল, তার সরলতার কারণেই মা ও বউয়ের মাঝে সে সম্প্রীতি বজায় রাখতে পারে। বিভান আশ্বস্ত ভঙ্গিতে বলে, তুমি সেই সকালে রান্নাবান্না করে অফিসে যাও, এরপর অফিসে সারাক্ষণ প্রোডাকশন ম্যানুফ্যাকচারের কাজগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করো, যাতে বিন্দু পরিমাণেও ভুল না হয়। একটু ভুল হাজার হাজার মানুষের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াবে। তারপর বাড়ি ফিরে রাতের জন্য হালকা কিছু রান্না করো। আর আজ একদিন একটু ঘুমানোতে তোমাকে সরি ফিল করতে হবে না, অদ্রি পাখি। অদ্রির মনে যেন শীতল হাওয়া বয়ে যায়। বিভান সবসময় কেয়ারিং। সেদিন রাতে ওরা 3জন প্রতিদিনকার মতো একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবার সেই প্রতিদিনকার মতো ব্যস্ত রুটিন। অদ্রির কোম্পানি কিছু নিউ ড্রাগ নিয়ে কাজ করছে। নিউ ড্রাগটা জার্মানিতে ইনভেন্ট হয়েছে। অনেক এক্সপেন্সিভ এই ড্রাগের ফর্মুলা। এই ড্রাগটা নিয়ে কাজ করার জন্য কিছু রিসার্চার ও প্রোডাকশন অফিসার লাগবে। ড্রাগটা যেহেতু এক্সপেন্সিভ, তাই প্রোডাকশন অফিসাররা এগিয়ে আসতে ভয় পাচ্ছেন। বেলা 11টায় অদ্রির অফিসের ঠিকানায় হসপিটাল থেকে পার্সেল আসে। পিয়ন এসে যখন পার্সেলটা দিয়ে যায়, তখন অদ্রির হৃৎপিণ্ডের গতি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে পার্সেলটার ভেতর থেকে কালকের টেস্টের রিপোর্ট খোলার পর অদ্রির পুরো দুনিয়া যেন টলে উঠল। চোখে সব কিছু পুরো ডুবন্ত প্রায় লাগছে। রিপোর্টে লেখা, অদ্রির জরায়ুতে বাম ফ্যালোপিয়ান টিউবে সিস্ট আছে, তাই বেবি কনসিভ হচ্ছে না। তবে সঠিক চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব।
এতটুকুন পড়ার পর রিপোর্টটা অদ্রির হাত থেকে নিচে পড়ে যায়। নিজেকে ভারসাম্যহীন লাগছে অদ্রি ভাবছে এই কথাটা যদি তার শাশুড়ি জানতে পারে তাহলে কি হবে। তাকে তো শিমু অনেকটাই পরিবর্তন করে ফেলেছে কান ভাঙানি দিয়ে। অদ্রি নিজের মনকে বা শক্ত করে কিছু একটা ভাবে, যে কোনো উপায় যা কিছু করে বিভান যে তার ভালোবাসা, তার স্বামীকে একান্ত নিজের কাছে রাখার জন্য কিছু একটা ভেবে এরপর অফিসের নিউ ড্রাগটার জন্য বসের কাছে যেয়ে বলে, স্যার আমি নিউ ড্রাগটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আর ইউ শিওর অদ্রি? এটা অনেক রিস্কি প্রজেক্ট। তোমার থেকে ওপরের পোস্টের সিনিয়র প্রোডাকশন অফিসার যেখানে এই ড্রাগস নিয়ে কাজ করতে আগ্রহী না, সেখানে তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ? তাছাড়া আমি জার্মানি থেকে একজন রিসার্চার এবং প্রোডাকশন অফিসার আনার ব্যবস্থা করব ভাবছি। অদ্রির কথার পরিপ্রেক্ষিতে অফিসের বস অদ্রিকে বলে, কালক্ষেপণ না করে অদ্রি আবারও বলে, ডোন্ট ওয়ারি স্যার, আই উইল হ্যান্ডেল। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি দায়িত্ব নিয়ে প্রজেক্ট রেডি করতাম বিভিন্ন ফার্মেসি সেমিনারের জন্য। ঠিক আছে অদ্রি, এই প্রজেক্টটার জন্য তুমিই ইন। বস এই কথা বলে চলে যেতে নিলেই অদ্রি তাকে আটকে বলে, স্যার ইয়েস। আমি অফিসে আমার জবের সেকশন চেঞ্জ করার কথা বলেছিলাম 6 মাস আগে। আমায় রিসার্চার হিসেবে নেওয়া যায়? আই অ্যাম সরি অদ্রি, রিসার্চার হিসাবে তোমায় তার জন্য নিউ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আই অ্যাম রেডি টু ফুলফিল। কিন্তু তুমি তো প্রোডাকশন অফিসার হিসেবে নিউ ড্রাগস প্রজেক্টে থাকছো, তাহলে? জি স্যার, আমি প্রোডাকশন অফিসার হিসেবে থাকব, তবে তার আগে আমি রিসার্চার রিক্রুটমেন্ট ফুলফিল করব। অদ্রির বস অদ্রির কথার ধরন বুঝতে না পেরে বলে, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো? আমার সবসময় নিউ কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি এই প্রজেক্টের পর একজন প্রফেশনাল রিসার্চার হিসেবে জয়েন করতে চাই এবং এই প্রজেক্টে আমাকে যেন রিসার্চ রিলেটেড কাজে রাখা হয়। অদ্রির বস শিওর হওয়ার জন্য বলে, দ্যাট মিন্স তুমি চাও তোমাকে যেন রিসার্চের কাজে অল্প হলেও ইনভলভ রাখা হয়। হাসি ফুটে অদ্রির মুখে। জি স্যার, আপনি আমার উপর ভরসা করে দেখতে পারেন। ওকে, অ্যাজ ইউর শিওর, তুমি প্রোডাকশন অফিসার হয়েও রিসার্চারের কাজে ইনভলভ থাকবে। বস চলে যেতে নিয়েও আবারও বলে, মাস্ট বি শিওর, ডোন্ট লুজ মাই এক্সপেকটেশন। তুমি আমার ছোট বোনের মতো এবং আমি জানি তুমি কিছু ভেবেই বলছো। আমি তোমার ওপর ভরসা করতে পারি। বস চলে যায় আর অদ্রির মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি। অদ্রি স্বগোক্তি করে, আপন মনেই বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, শেষবারে আমি তোমার বধিব পরাণ। হেসে উঠে চলে যায় নিজের কাছে। সেদিন বাসায় গিয়ে আগের মতো থাকতে লাগে। অদ্রি কাউকেই কিছু জানায়নি এই ব্যাপারে। তাছাড়া বিভান এখনো বাচ্চা নেওয়ার বিষয়ে কোনো কথা বলেনি, তবে এখন বলেনি তো কি হয়েছে, ভবিষ্যতে যে বলবে না তার কি গ্যারান্টি। তবে অদ্রি আস্তে আস্তে সব কিছু নিজ কন্ট্রোলে নিয়ে আসছে এবং অতি দ্রুত সে নিজের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে। অদ্রির জরায়ুর সিস্টার ফ্যালোপিয়ান টিউবের একটু ভেতরের দিকে, তাই সময়টা একটু বেশি লাগবে। তবে হতাশ হবার কিছু নেই, এই বিষয়টা অদ্রি নিজেও জানে। ডাক্তারের পরামর্শ মোতাবেক সে মেডিকেশন নিচ্ছে এবং বিয়ের পর যে কিছুটা ওজন বেড়ে গিয়েছিল সেটাকে কমানোর চেষ্টায় আছে। এদিকে শিমু কিছুদিন পর পর আসে আর বিভানের মায়ের কানে এ কথা সে কথা তোলে। বিভানের মা মাঝে মাঝে বিরক্ত হয়ে অদ্রিকে কথা শোনায়। অদ্রি বুঝতে পারছে যে শিমু তার স্নেহময়ী শাশুড়ি মনে তার জন্য তিক্ততা ও বিষ ভরে দিচ্ছে। এত সব জানার পরেও অদ্রি চুপ করে আছে, কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় অপেক্ষমান। অদ্রি কোনো কাঁচা কাজ করে না। ফার্মেসি নিয়ে তার পড়াশোনার মূল উদ্দেশ্য ছিল সায়েন্টিস্ট হওয়া। অদ্রি সায়েন্টিস্ট হয়ে এমন কিছু নিয়ে রিসার্চ করতে চায় যা তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। হসপিটাল থেকে রিপোর্ট পাওয়ার 3 মাস অতিক্রম করে ফেলেছে। এখন অদ্রি ও বিভানের বিয়ে 2 বছর 2 মাস চলে। অদ্রি নিউ প্রজেক্টের কাজ খুব মনোযোগ দিয়ে করে। কোনো রকম ভুল সে করতে নারাজ। এই নিউ ড্রাগটাই নির্ধারণ করবে অদ্রির পরিকল্পনার বাস্তবায়ন। ইদানিং শাশুড়ির বাচ্চা নিয়ে কথাবার্তা যেন বেরিয়ে চলেছে। অদ্রি জানে এটা স্বাভাবিক, সব সংসারে শাশুড়ি বাচ্চার জন্য বলতে থাকে বিয়ের কিছু সময় পর থেকে। সেদিক দিয়ে অদ্রির শাশুড়ি অনেকটাই সহনশীল। শিমু ও রিমোর কুচক্রের কারণে তার শাশুড়ি দিন দিন অসহনশীল হয়ে যাচ্ছে। যেই শাশুড়ি এতদিন অদ্রিকে মেয়ের মতো দেখত ও ভালোবাসত, আজ সেই শাশুড়ির
তাকে ছেলের বউয়ের অন্যথায় কিছু ভাবতেই পারছে না। অদ্রি জানে রিমু ভাবে সম্পত্তির প্রতি লোভ বেশি। সম্পত্তির লোভের কারণে নিজের সেচে বেড়ানো বোনের সাথে দেবরের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত সফল হয়নি, তবে বিয়ে দিতে সফল না হলেও এখন ঘর ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বড় ভাই, সে তো বউ যা বলে সব সত্য মানে। এক কথায় তার বউ তাকেও তাদের একমাত্র ছেলে রিহাবকে ছেড়ে চলে যাবার ভয় দেখায়, যদি তার বিরুদ্ধে কিছু বলে তো। বড় ভাই জানেও না যে তার বউ এবং শালী মিলেই কি ষড়যন্ত্র করছে। মা ও ছোট ভাইয়ের সাথে যোগাযোগ তো আছেই, এবং কোনো উৎসব মুখর পরিবেশে সে নিজের স্ত্রী এবং ছেলেকে নিয়ে মা, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পালন করতে আসে। অদ্রি আইসোলেটেড ল্যাবে দাঁড়িয়ে কেমিক্যাল মিক্স করছে। 2 মাস হলো সে একই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জয়েন করেছে। তবে এই ড্রাগটার জন্য সে স্পেশালি হায়ার অথরিটি থেকে পারমিশন নিয়েছে, যাতে তাকে প্রোডাকশন অফিসার থেকে রিমুভ না করে। পারিশ্রমিক সে প্রোডাকশন অফিসারের মতোই নিবে, যতদিন না ড্রাগটা মার্কেটে আসছে। কেমিক্যাল মিক্স করার সময় অদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেমিক্যালের যে রিয়াকশন হচ্ছে সেটার দিকে। অদ্রির চাহনি খুব শান্ত, যাকে বলে হিমশীতল দৃষ্টি। কিছু মানুষ ঠান্ডা মাথায় কাজ করে আর তারাই তাদের লক্ষ্যে বিনা বাধায় পৌঁছায়। সেরকম মানুষের কাতারে অদ্রি নিজেও পড়ে। শীতল মস্তিষ্কের মানুষেরা ভয়ঙ্কর হয়, কিন্তু বাহির থেকে তাদের দেখলে সাদামাটাই মনে হয়। এরা কোনো কাজ করে যদি স্বেচ্ছায় কোনো নেশা না ছাড়ে তাহলে তাদের ধরা যায় না। তারা তখনই ধরা পড়ে যখন তারা অনেক বড় প্রতারণার শিকার হয়। শীতল মস্তিষ্কের মানুষদেরকে লাই ডিটেক্টর টেস্ট এর মাধ্যমেও ধরা যায় না, কারণ ওসব মানুষ নিজেদের মাথায় আগে থেকে সব কিছু গুছিয়ে রাখে। সাধারণ মানুষ যেমন মিথ্যা বলতে গেলে চোখে চোখ রাখতে পারে না, হাতের আঙ্গুলগুলো খুঁড়তে থাকে বা কোনো কাজ করতে থাকে শুধুমাত্র যাতে সত্য ধরা না পড়ে যায়, তার জন্য শীতল মস্তিষ্কের মানুষও এমন মাইন্ড ডাইভার্টের মতো কাজ করে মিথ্যা বলার সময়, তবে সেটা কাউকে বুঝতেই দেয় না। এরা অনেক সময় সাইকো বা পাগল হয়ে যায় আর নিজ থেকে আত্মসমর্পণ করে। এদের ওই রকম পরিণতির কারণ হয় অতিরিক্ত সিক্রেট নিজের মস্তিষ্কে জায়গা দেওয়ার কারণে, এবং হিউম্যান সাইকোলজি মোতাবেক এরা অনেক সময় অতিরিক্ত ক্রাইম করে নিজের কাছেই শেষ পর্যন্ত নিজেকে শেষ করার পরিকল্পনা করে। অদ্রি টেস্ট টিউবে কেমিক্যালটা রহস্যময়ভাবে দেখছে। এই কেমিক্যালটা তার তুরুপের তাস হিসেবে কাজ করবে। ইট উইল ডিসাইড হার ফিউচার অ্যান্ড হার লাভ। হঠাৎ করে তুড়ি বাজানোর শব্দে ধ্যান ভাঙে অদ্রি। টেস্ট টিউবটা হাত থেকে রেখে দেয় সুরক্ষিত জায়গায়। অদ্রির কলিগ অদ্রিকে বলে, তো মিস অত্রি কি ভাবছেন হাতে টেস্ট টিউব নিয়া? আলতো রহস্যময় হাসে অদ্রি, তারপর জবাব দেয়, কিছু না জাবির ভাই। অদ্রির কলিগ সামান্য রসিকতার সুরে বলে, কিছু না বললেই হলো? আপনি যেভাবে তাকিয়েছিলেন দেখে মনে হচ্ছে নিউ ড্রাগটা কারো উপর অ্যাপ্লাই করার কথা ভাবছেন। জাবিরের কথায় একটু বিচলিত হলো না অদ্রি, বরং মুচকে এসে বলল, আপনি দেখি বুঝে গেলেন, আমিও ভাবছি কার উপর এটা অ্যাপ্লাই করা যায়। জাবিরের মুখ দেখে অদ্রির মনে হলো জাবির সামান্য ভয় পেয়ে গেছে। হাসলেও অদ্রি, এরপর আবার নিজের কাছে মন দিল। জাবির স্বভাবত ভীতু, সে এই ড্রাগটা নিয়ে রিসার্চ করতে চায়নি, কারণ সে এখনও বিয়ে করেনি। ড্রাগটা যেহেতু পুরুষদের পুরুষত্ব কিছু নির্দিষ্ট সময়ের জন্য অকার্যকর করার জন্য। এই ড্রাগটা কোনো পুরুষের শরীরে ইনজেক্ট করলে বা কোনোভাবে শরীরে প্রবেশ করলে সেই পুরুষ এক নির্দিষ্ট সময়ের জন্য নিজের সিমেন দ্বারা কোনো নারীকে প্রেগনেন্ট করতে পারবে না। জাবির বসকে সবার সামনে বলেছিল সে অন্য ড্রাগের প্রজেক্টে যেতে চায়, তবে বস রাজি হয়নি, কারণ জাবির একজন ভালো রিসার্চার। জাবির ভীতু কণ্ঠে অদ্রিকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস অত্রি? আপনি কি সত্যি সত্যি কারো উপর ড্রাগটা প্রয়োগ করার কথা ভাবছেন? অদ্রি এবার খিলখিল করে হেসে ফেলে। অদ্রির হাসি দেখে জাবিরের মুখটা পাংশুটে হয়ে গেছে, এটা অদ্রি খেয়াল করেছে। অদ্রি হাসি থামিয়ে ঠোঁট সামান্য কামড়িয়ে বলে, ইয়েস, আই এম সিরিয়াস। আমি এটা অবশ্যই কারোর উপর প্রয়োগ করব। জাবির তোতলানো স্বরে বলে, কার উপর? মুচকি এসে অদ্রি বলে, আমার হাজবেন্ডের উপর। জাবির বেগমের মতো মুখ বানিয়ে অদ্রির মুখপানে তাকিয়ে আছে। তারপর সে হড়বড়িয়ে বলে, কি বলছেন আপনি? আপনি আপনার হাজব্যান্ডের উপর এটা কেন প্রয়োগ করবেন? তাছাড়া আপনাদের তো এখনো বেবি হয়নি।
আপনি জানেন তো যে এটা শরীরে প্রবেশ করানোর পর নির্দিষ্ট সময় কার্যকর থাকে এবং সেই নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে অবশ্যই শরীরে এর অ্যান্টিডোট প্রবেশ করাতে হয়, না হলে সেই পুরুষ সারা জীবনের মতো তার সক্ষমতা হারাবে। জাবিরের প্রতিটা কথা অদ্রি মুখে হাসি ঝুলিয়ে রেখেই শুনেছে এবং সেই হাসি দেখেই যেন জাবিরের শরীর হিম হবার উপক্রম। অদ্রির কাছে অন্তত তাই মনে হলো। অদ্রি এবার ভাবল জাবিরের ভয় আর বাড়ানোর ঠিক হবে না, তাই সে কথা কাটাতে বলল, কুল ডাউন জাবির ভাই, আমি তো আপনার সাথে রসিকতা করছিলাম আর আপনি কি না সিরিয়াসলি নিয়ে নিলেন? জাবির যেন হাত ছেড়ে বাঁচে, তারপর তটস্থ করার মতো সুরে বলে, এরকম মজা করবেন না মিসেস অদ্রি। আপনার বলার ধরন দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। অদ্রি ভাবলেশীন ভাবে বলে, আমি তো প্রথমে বলেছিলাম যে আমি কিছু ভাবছি না, কিন্তু আপনি তো কথাটাকে পেঁচালেন, তাই আমিও একটু পেঁচালাম আর কি। আমি কি করে জানবো যে আপনি এভাবে ভয়ঙ্কর মজা করবেন? জানলে কি আমি বলতাম? অদ্রির কথা বিপরীতে জাবির বলে। অদ্রি এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি আমার হাজবেন্ডকে মাত্রাতিরিক্ত ভালোবাসি এবং সে নিজেও আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন তাকে এই ড্রাগ ইনজেক্ট বা তার শরীরে প্রবেশ করাবো? আপনিও না জাবির ভাই, মজা করে বলা কথা বুঝেন না। অদ্রি আবার মুখে রহস্যময় হাসি টেনে বলে, জাবির ভাই, আপনি কি জানেন এই ড্রাগটার ইফেক্টে কিছু হলে তা মেডিকেল টেস্টের মাধ্যমে বোঝা যায় না, একদম প্রাকৃতিকভাবে হয়েছে মনে হয়। জাবির ঘামতে থাকে অদ্রির কথায়। জাবির আর কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে নিজের কাছে। অদ্রি মনে মনে বলে, আমি বাধ্য কাজটা করতে, নিজের মানুষকে নিজের কাছে রাখার জন্য। তাছাড়া এই ড্রাগটা আমি বিভানকে দিব এবং মেয়াদ শেষ হবার আগেই অ্যান্টিডট দিয়ে দিব। তাহলে শিমু ও রিমু ভাবির পরিকল্পনা বাস্তবায়ন হবে না। বাট আই ক্যান্ট লুজ বিহান। ইউ উইল বি মাইন ফর এভার অ্যাট এনি কস্ট। এর পরের দিন অদ্রি ইচ্ছে করে অফিসে যায়নি, ছুটি নিয়েছে বসের থেকে। অদ্রিতের ছুটা বুয়া বলেছে শিমু সপ্তাহে 2 দিন আসে, সোমবার ও বৃহস্পতিবার। আজকে সোমবার, তাই অদ্রি দেখতে চায় শিমুর ব্যবহার। ঠিক বেলা 12টায় কলিং বেল বাজে আর অদ্রি বুয়া বা তার শাশুড়িকে দরজা খুলতে উঠতে না দিয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয়। অদ্রি দরজা হাসি মুখে খুলে, কিন্তু অপর পাশে মানুষটা হয়তো অদ্রিকে এ সময় আশা করেনি, তাই তার মুখশ্রী অন্ধকার হয়ে গেল। শিমু কি পরিকল্পনা নিয়ে এসেছিল তা আজকে অদ্রি কিছুতেই সফল হতে দেবে না। অদ্রি শিমুর সাথে গল্প জুড়ে দিয়ে বসেছে। অদ্রির শাশুড়ি সেও হাসি মুখে ওদের সাথে কথা বলছে, কিন্তু শিমু সে বারবার উসখুস করছে অদ্রির শাশুড়িকে একটু একা পাওয়ার জন্য। অদ্রি তো অদ্রি, সে আজকে বুয়াকে সব বুঝিয়ে দিয়েছে যাতে তাকে সাহায্য করে। দুপুরে খাবার খেয়ে অদ্রির শাশুড়ি নিজের রুমে ঘুমাতে চলে যায়। শিমু সেটা দেখে নিজেও যেতে নেয়, কিন্তু তখনই তার পথ রোধ করে দাঁড়ায় অদ্রি। অদ্রি শিমুকে হাসি মুখে বলে, শিমু, চলো না আর একটু গল্প করি। রিমু ভাবি থাকলে তার সাথে গল্প করতে পারতাম, কিন্তু এখন নিজের জীবনটাকে রোবটের মতো লাগে। সারা জীবন অফিস করে রাতেই একটু সময় পাই, আর এটা বিভানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। গার্লস টপিকে তো আর এখন কথাই হয় না কারোর সাথে। আজ অনেক দিন পর কাউকে পেয়েছি, চলো ছাদে যাই। কথাগুলো বলে অদ্রি ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। অজ্ঞতা শিমুকেও অদ্রির সাথে যেতে হয়। অদ্রি ও বিভানের বিয়ের 2.5 বছর হয়েছে। অদ্রির শাশুড়ি বিভানকেও বাচ্চা নেওয়ার কথা বলেছে 2-3 বার, তাই বিভান ভাবলো আজকে অদ্রিকে বলবে বাচ্চা নেওয়ার কথা। অনেক তো সময় হলো। বিভান ও অদ্রি দুজনে এখন নিজের ক্যারিয়ারে সাকসেসফুল। 1 সপ্তাহ আগে অদ্রির নিউ ড্রাগ প্রজেক্ট সাকসেসফুলি শেষ হয়েছে, তবে ড্রাগটা এখনই বাজারজাত করবে না, আগে এর অ্যান্টিডোট জার্মানি থেকে আনানো হবে। রাতের বেলা বিভান অদ্রিকে জড়িয়ে ধরে বিছানার বোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। অদ্রি চুপ করে স্বামীর বুকে মাথা রেখে বসে আছে। কিছু সময় অতিবাহিত হবার পর বিভান বলে, অদ্রি পাখি, হুম, তোমাকে একটা কথা বলবো। বলো। এতে অনুমতি নেওয়ার কি আছে বিভান? না, আসলে মা বলছিল আমাদের এখন বাচ্চা নেওয়া উচিত। ও, তুমি কিছু বলবে না? বলবো তো। তাহলে বলো। শুধু কি মা বলেছে নাকি তুমিও? মায়েরটা মা আমায় বলেছেন, এখন তুমি তোমারটা বলো। বিভান বুক ভরে শ্বাস নেয় আর অদ্রি বিভানের বুক থেকে মাথা উঁচিয়ে বিভানের মুখের দিকে তাকিয়ে আছে। বিভান বলে, আমারও মনে হয় এখন বাচ্চা নেওয়া ভালো হবে।
বিভানের কথায় অদ্রি প্রত্যুত্তর করে না। অদ্রির রেসপন্স না পেয়ে বিভান বলে, কিছু বলছো না যে? কি বলবো, বাচ্চা আসলে অবশ্যই নিব। বিভান বুঝলো অদ্রির কথা, তবে সে আজ তার প্রিয়তমাকে কাছে পেতে চায়, প্রিয়তমার ভালোবাসায় সিক্ত করতে চায় নিজেকে। অদ্রি বাধা দেয় না বিভানকে। অদ্রি নিজেও ডুবে যায় তার প্রাণপুরুষের ভালোবাসায়। তবে সে তার পরিকল্পনা কালকে থেকেই শুরু করবে। আজকে স্বামীর ভালোবাসায় শিখতে হবে। সময় নদীর স্রোতের মতোই বহমান। সময়ের সাথে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত উত্থান পতন। ঠিক তেমনি বিভান ও অদ্রির জীবনে চলছে কিছু দুঃসময়। বিভান অদ্রিকে বাচ্চার কথা বলার প্রায় 3 মাস হয়ে গেছে। অদ্রি এখনও কনসিভ করেনি। এদিকে বিভানের মা অনবরত বাচ্চার কথা বলেই মুখের ফেনা তুলে ফেলেছে। তাছাড়া ওনারা এরকম বাচ্চার জন্য অধৈর্য হবার কারণটা সত্যি বলতে পুরোপুরি ভুল নয়। বিভান ও অদ্রির বিয়ে 3 বছর প্রায় হতে চলল এবং বিভান সেদিন তার মাকে আশ্বাস দিয়েছে তারা জলদি বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। বিভানের মা একদিকে ছেলের কথা আশায় আছে, আরেকদিকে শিমুর প্রতিনিয়ত উস্কানিমূলক পরামর্শ। অদ্রি আবারও বাসার 2 জায়গায় সিক্রেট ক্যামেরা ফিট করেছে, সাথে কিছু মাইক্রোচিপ। এই সিক্রেট ক্যামেরা রেকর্ডিং অদ্রি অফিস থেকে ফেরার পথে দেখে এবং বাসায় এসে বিভান না ফেরার আগ পর্যন্ত দেখে। সিক্রেট ক্যামেরা ড্রয়িং রুমে এবং বিভানের মায়ের রুমে লাগানো, আর মাইক্রোচিপ আর কয়েকটা জায়গায় এক্সট্রা লাগানো আছে। এসবের বদৌলতে অদ্রি জানতে পারে বাড়িতে কি হচ্ছে। অদ্রি আবারও ডাক্তারের কাছে গেছে। চেক আপ করে ডাক্তার বলল, মিসেস আদ্রি, আপনি কিছুটা রিকভার করেছেন, তবে অনেক স্লোভাবে। সিসটা ক্রমশ ছোট হচ্ছে। আল্লাহ চাইলে আর 3 মাস পর কনসিভ করতে পারবেন, যদি আপনারা কোনো প্রিকশন না নিন তবে। কিন্তু আমি বলবো, আপনারা যখন এত সময় অপেক্ষা করেছেন, তাহলে আরও কয়েক মাস অপেক্ষা করুন। জি ডক্টর, আমি অপেক্ষা করব। বাই দ্য ওয়ে, মিসেস আদ্রি, আপনি আগেরবারও একা এসেছেন এবং এবারও একা আসলেন। আপনার হাজব্যান্ড কোথায়? অদ্রি ডাক্তারের কথায় থম মেরে যায়। কি জবাব দেবে সে? সে তো বিভানকে জানায়নি এ ব্যাপারে কিছু। অদ্রির জবাব না পেয়ে ডাক্তার আবারও বলে, আপনার হাজব্যান্ডকে আমার এ বিষয়ে জানানো প্রয়োজন। হাজব্যান্ড বা বাড়ির কাউকে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসবেন। আমরা রোগীকে তার রোগ সম্পর্কিত অবগত করাতে চাই না, কারণ এতে রোগী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে। জি ডক্টর, পরের বার থেকে কাউকে সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে, আর ঔষধগুলো ঠিক মতো খাবেন। অদ্রি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে। অদ্রি নিজের মনে দীর্ঘশ্বাস লুকাতে ব্যস্ত, আর এদিকে কেউ একজন অদ্রিকে গাইনি বিভাগ থেকে বের হতে দেখে ফেলেছে। আর সেই মানুষটা ভাগ্য করে রিমু। রিমু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, তাই সে ডাক্তারের কাছে এসেছে চেক আপ করতে। রিমুর সাথে অবশ্য তার স্বামী বিভানের বড় ভাই ইভান এসেছে। ইভান একটা জরুরি কল আসার কারণে হসপিটালের ভেতরে ওয়েটিং রুমে রিমুকে ও রিহাবকে রেখে বাইরে গেছে। ইভান অদ্রিকে দেখেনি, এমনকি অদ্রি হসপিটাল থেকে বের হচ্ছে আর ইভান ভেতরে ঢুকছে, তারপরেও না। অদ্রি খেয়াল করেছে না ইভান। রিমু অদ্রিকে যে ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখেছে, সে নিজেও সেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। রিমু যেন হাতের পা দেখে ফেলেছে, সে এবার ধামাকা করবেই। রিমু জানে তার শাশুড়ি অদ্রির উপর নারাজ, আর 2 দিন আগে সে রিমুর দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা শুনে অনেক খুশি হয়েছে এবং সেই সাথে রিমুর সাথে ফোনে কথা বলা অবস্থায় অদ্রিকে কিছু কটু কথা শুনিয়েছে। তাহলে এত বড় একটা সুযোগ তার হাতে এসেছে, সে কি সেটা ছেড়ে দেবে? অদ্রি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেয়, তারপর রান্নাঘরে যায় দুপুরে খাবার বানাতে। অদ্রি আজকে অফিসে যায়নি, আসলে শরীর খারাপ, সাথে মন খারাপ, তাই আজ ছুটি নিয়েছে। ছুটি যেহেতু নিয়েছে, তাই ডাক্তারের কাছ থেকেও চেক আপ করে আসলো। দুপুরের রান্না প্রায় শেষ। আজকে আবার ইভান ভাইয়া, রিমু ভাবি ও রিহাব আসবে। হঠাৎ কলিং বেলের শব্দে অদ্রি গ্যাস অফ করে দরজা খুলতে যায়। দরজা খুলে অপর পাশে ভাসুরের বউ ও তাদের ছেলেকে দেখে অদ্রির মুখে হাসি ফুটে ওঠে। অদ্রি তাদের সালাম দিলে এবার খুব হাসি মুখে সালামের জবাব দেয়, কিন্তু রিমু মুখ ভেঙচি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অদ্রি রিমুর ব্যবহারকে পাত্তা না দিয়ে রিহাবকে হাতে ধরে নিয়ে বসার রুমে যায়। ইভান যেয়ে তার মাকে সালাম দেয়। অদ্রি ওদেরকে বসতে বলে শরবত আনতে যায়। অদ্রি শরবত এনে সোফার সামনে টেবিলে রাখলেই
তখনই রিহাব তার কাকিমুনির কোলে চড়ে বসে। রিহাব মাত্র 5 বছরে। রিহাবকে অদ্রি কোলে যেতে দেখে হয়তো রিমুর ভালো লাগেনি, তাই সে বাঁকা চোখে অদ্রির দিকে তাকিয়ে আছে। অদ্রি এসব দিক ঠিকই লক্ষ্য করেছে। তাছাড়া রিমু এ বাড়িতে আসবে আর তার শাশুড়ি কান ভাঙাবে না, তা তো আর হয় না। দুপুরের একটু আগে বিভানও অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে। আজকে পুরো পরিবার একসাথে। বিভান এসে থেকে রিহাবের সাথে খেলছে। ওদের দেখে মনেই হচ্ছে না ওরা চাচা ভাতিজা, দেখে মনে হচ্ছে বাপ ছেলে। এসব দেখে অদ্রির মনে অনুশোচনা হলেও তার কিচ্ছু করার নেই, সে বাধ্য এসব করতে। অদ্রি কখনোই বিভানকে ছাড়তে পারবে না। আর ডাক্তার তো বলেছে সুস্থ হচ্ছে সে। প্রায় 9-10 মাস যাবৎ সে চিকিৎসা নিচ্ছে এবং অনেকটাই ইমপ্রুভ করেছে। দুপুরে খাবারের পর্ব শেষ হবার পর রিমু এমন একটা কথা বলল যে সবাই স্তব্ধ হয়ে গেছে। রিমুর হাতে অদ্রির রিপোর্ট। অদ্রি সেটা দেখে অবাক, কারণ কোনো হসপিটাল অনুমতি ও প্রমাণ ব্যতীত কারো রিপোর্ট অন্য কাউকে দেয় না। তাহলে রিমু পেল কোথা থেকে? রিমু হয়তো অদ্রির হাবভাবে অবাক হওয়াটা বুঝতে পেরেছে, তাই রিমু বলে, আমি আজকে হসপিটালে যখন চেক আপ করাতে গেলাম তখন অদ্রিকে দেখলাম ডক্টরের চেম্বার থেকে বের হলো। আর তাই ডক্টর ও নার্সদের বাড়ির লোক বলার পরেও অনেকবার তাদের বলার পর আমাকে রিপোর্টটা দিল। আজকে যদি রিপোর্টটা হাতে না পেতাম তাহলে তো জানতেই পারতাম না যে অদ্রি মা হতে পারবে না। রিমুর কথায় বিভান নিষ্পলকভাবে অদ্রির দিকে তাকিয়ে আছে। বিভান জানে না আজকে কি ঘটতে চলেছে, তবে এটুকু বুঝতে পেরেছে আজকে তার বড়ভাবে কোনো ক্রমেই ক্ষান্ত হবে না। বড়ভাবে আজকে কোমর বেঁধে নেমেছে অদ্রিকে অপমান করে কষ্ট দিতে। তাছাড়া বিভানের মা সে তো তার ছোট ছেলের ঘরে নাতি নাতনি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মাকে কিভাবে বোঝাবে বিভান? সে তো নিজেকেই সামলাতে পারছে না। বিভান সেদিন অদ্রিকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল তার মায়ের কথায়, নাহলে অদ্রিকে এসে বাচ্চার কথা বলতো কি না তা সে জানে না। বিভান বাচ্চা নিতে চায় না বিষয়টা এমন না, বিভান বাচ্চা নিতে চায়, তবে ভয় হয় দুই ধরনের। প্রথম ভয়, বিভান স্বচক্ষে দেখেছে তার বড় ভাবিকে। তার বড় ভাবি রিহাবের জন্মের পর থেকেই কেমন যেন বদলে যেতে শুরু করেছিল। বড় ভাবি রিমু রিহাবের জন্মের আগে মায়ের সাথে সাহায্য করত, মাকে অনেকটাই মেনে চলতো। তবে রিহাবের জন্মের পর থেকে যেন মাকে মানতেই চায় না, এমনকি বড় ভাইকেও সব সময় চুপ করিয়ে রাখে। সারা জীবন তার মা 3 ছেলে মেয়েকে আদর ও আদর দিয়ে মানুষ করেছে, কখনো যেন কারোর সাথে অন্যায় না করে। কিন্তু সে নিজে কি পেল? শেষ বয়সে এসে বড় ছেলের বউয়ের অবহেলা। অদ্রি কখনো মায়ের মুখের উপর কিছু বলেনি, কারণ অদ্রিকে বিভান বিয়ের আগেই বলে দিয়েছে যেন তার মাকে তার বড় ভাবে যেমনটা ট্রিট করে সে যেন এরকমটা না করে। অদ্রি ওই সময়টা বলেছিল, তোমার মা মানে আমারও মা, আমি কেন তাকে অন্য চোখে দেখবো? তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসবো যদি সে আমাকে মেয়ে ভাবতে পারে। বিভান সেদিন হেসেছিল তৃপ্তির হাসি। হ্যাঁ, সে পেরেছে একটা সঠিক মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে। দ্বিতীয় ভয়, অনেকের প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন থাকে। যদি অদৃঢ় কমপ্লিকেশন হয় তো ওই সময় যদি মা ও বাচ্চাকে যে কোনো একজনকে বেছে নিতে বলে, তাহলে বিভান কি করবে? আর আজ যখন বিভান জানতে পারলো অদৃঢ় মা হতে পারবে না, তখন সে কি করবে? বিভান জানে তার মা ইদানিং কয়েক মাস যাবৎ অদিকে বাচ্চা নেওয়া নিয়ে অনেক কথা বলেছে। অদি তাও তার মায়ের উপর একটা কথাও বলেনি। বিভান বুঝতে পারতো অদির মন খারাপ, কিন্তু সে কি করবে? তাও অদ্রির মন ভালো করার জন্য যা লাগে তাই করত। হঠাৎ আবার রিমু ভাবির কথায় নীরবতার পতন ঘটে। রিমু ভাবি বলে, একটা বাজে মেয়েকে আমাদের বিমানের গলায় ঝুলিয়ে দিয়েছে এই মেয়ের পরিবার। এবার এতক্ষণ যাবত তার স্ত্রীকে ইশারাতে থামতে বলছিল, কিন্তু এখন মা, ছোট ভাই ও ভাইয়ের বউয়ের মুখের দিকে তাকিয়ে রিমুকে একটা ধমক দেয়। চুপ করো রিমু, তোমাকে কতক্ষণ যাবত বোঝাচ্ছিলাম যে এইগুলো বলো না, কিন্তু তুমি তাও বলে যাচ্ছ। কেন আমি চুপ করব? এই মেয়েটা মা হতে পারবে না তো এটা কি আমার দোষ? এই মেয়েটার জন্য আমার বোনকে মুখের উপর অপমান করেছি বিবান। এই মেয়েটার থেকে আমার বোন কোনো অংশে কম? ইভান যেন রিমুর কথার কোনো তালগোল পাচ্ছে না, তাই বলে, এখানে তোমার বোন কেন আসছে রিমু? আমরা সবাই জানি বিবান অদ্রিকে বিয়ের 3 বছর আগের থেকেই ভালোবাসে। আর তখন তোমার সাথে আমার বিয়ে হয়নি, আর না তোমাকে বা তোমার বোনকে আমরা 2 ভাই চিনতাম। রিমু হয়তো খেপে যায়, তাই ইভানকে বলে, ও, এখন তুমিও এই মেয়েটার পক্ষ নিবে? তোমার মা ভাই কি
কম ছিল যে এখন তুমিও? ইভান বুঝতে পারছে না রিমুকে সে কিভাবে বলে বোঝাবে। এর মধ্যে তাদের মা বলে ওঠে, তোমরা সবাই একটু থামো। আর ছোট বৌমা, তুমি আমাদের এ বিষয়ে জানোনি কেন? শাশুড়ির কথায় রিমু চুপ করে গেলেও মনে মনে সে যে খুশি তা তার হাবভাবে লক্ষণীয়। অজি লম্বা শ্বাস নেয়, তারপর বলে, মা, ডাক্তার আমাকে সরাসরি বলেনি যে আমি মা হতে পারবো না। ডাক্তার বলেছে আমার বাম ফ্যালোপিয়ান টিউবের সিস্ট আছে এবং সেটা অপারেশন সম্ভব নিয়মিত মেডিসিনের মাধ্যমে। আমি 9 মাস যাবৎ মেডিসিন নিচ্ছি এবং আজকে ডক্টর বলেছে আর 3 মাস পর আমি বেবি কনসিভ করতে পারবো। তবে আরও কয়েক মাস যদি অপেক্ষা করি তবে ভালো। আপনাদের বলিনি যাতে আপনারা টেনশন না করেন, তার জন্য আমি সরি। অদ্রির কথাটা বলেই চুপ হয়ে যায়। বিমান যেন অদ্রির কথায় নিজের জান ফিরে পায়, কারণ তার মনে ভয় হচ্ছিল যদি তার মা অদ্রিকে ছেড়ে দিতে বলে। সে তো অদ্রিকে ভালোবাসে, তার মনেই অদ্রির জায়গায় অদ্রি আর তার মায়ের জায়গা মা। অদ্রির কথায় তার শাশুড়ি আর কিচ্ছু বলে না, তবে রিমু, তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাগে কটমট করছে। আর অদ্রির সেই হাবভাব দেখে মনে মনে আওড়ায়। তুমি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। এরপর মনে মনেই বলে ওঠে, রিমু ভাবি, আপনার প্রতিটা চালের জন্য আমার কাছে তা কাটার জন্য চাল রেডি। দেখি আর কি কি করতে পারেন। ওদের শাশুড়ি তার বড় ছেলে ও ছেলের বউকে বলে, তোমরা না হয় এখন এ বাড়িতে চলে এসো, যতদিন না পর্যন্ত বৌমার ডেলিভারি হয়। রিমু তো মহা খুশি, অন্তত তার মুখ দেখে তাই মনে হচ্ছে। রিমু খুশিতে ডগমগ হয়ে কিছু বলতে নিবে তার আগেই হিবান বলে, না মা, আমরা আসবো না। রিমু তো আলাদা বাসা নিয়েছে নিজের মতো করে থাকতে, আর আদ্রির সাথে ওর জমে না বলে। তাছাড়া সত্যি বলতে রিমু এমনিতেই আদ্রির সাথে বিয়ের পর থেকে ভালোভাবে কথা বলেনি। আর এখন তো রিমু আদ্রিকে প্রতিনিয়ত কথা শোনাতে ছাড় দিবে না। আমি তো রিমুকে চিনি, সে এখানে আসলে পরিবারের অশান্তি ছাড়া আর কিছু হবে না। রিমু সারাদিন বসে থাকবে আর আদ্রির দোষ খুঁজে বের করবে। আমি চাই না আমার বউয়ের জন্য আমার ছোট ভাইয়ের সংসারে সমস্যা হোক। আমার মাকে তো আমি আমার সাথে রাখতে পারিনি আমার বউয়ের জন্য। সেখানে যখন আমার মা তার ছোট ছেলে ও ছেলের বউয়ের সাথে ভালো আছে, তাহলে সেই সংসারে ঝামেলা হোক আমি চাই না। রিমু নাকের পাটা ফুলিয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান রিমুর রক্তচক্ষু দেখেও কোনো প্রতিক্রিয়া করলো না। রিমু প্রত্যুত্তরে কিছু বলতে নেবে তার আগে ইভান রিমুকে চুপ করিয়ে বলে, তোমার কোনো কথা এখন শুনতে চাচ্ছি না, এখনই বাসায় চলো, বাসায় গিয়ে তোমার কথা শুনবো। রিমু বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সদর দরজার বাইরে চলে যায়। বিমানের মা রিমুকে আটকাতে চেয়েছিল, কিন্তু তার আগে ইভান তাকে ইশারায় মানা করে দেয়। অদিতের ভাসুকে ধন্যবাদ জানায় তার জন্য রিমু ভাবিকে বোঝানোর জন্য। ইভান তার মা, ভাই ও ভাইয়ের বউয়ের উদ্দেশ্যে বলে, তোমরা হয়তো ভাবছো আমি আমার বউয়ের কথায় উঠি বসি, তাই বাড়ি ছেড়ে ভিন্ন বাসা নিয়ে থাকছি। কিন্তু না, আমি ভিন্ন বাসা নিয়ে আছি কারণ রিমুর কারণে সংসারে অনেক মনোমালিন্য সৃষ্টি হবে। তাই আমি ওর আলাদা বাসা নেওয়ার ব্যাপারে রাজি হয়েছি। আমার মাকে তো আমি আমার বউয়ের কাছে শান্তিতে রাখতে পারলাম না, তাই যদি আমার মা তার ছোট ছেলের বউয়ের কাছে মায়ের মর্যাদা পায়, তাহলে কেন আমি বাধা সৃষ্টি করব? আমার মা তার এক ছেলের বউয়ের কাছে তো সুখে থাকবে। কথাগুলো বলে ইভান মলিন হেসে ছেলেকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। বিয়ে 3 বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে অদ্রি ও বিভানের। রিমু ভাবির সাথে ওই দিনের পর আজ 3 মাস পেরিয়ে গেছে। 3 মাস পূর্ণ হবার পরে শাশুড়ি অদ্রিকে বলেছে বাচ্চা নেওয়ার কথা। যখন 4র্থ মাসে পড়লেও তাও পিরিয়ড মিস হয়নি, মানে প্রেগনেন্ট না। শাশুড়ি তো হতাশায় ডুবে গেছে। আর এদিকে রিমু প্রায় প্রতিদিনই খবর রাখে। রিমু বিভানের মায়ের কানে এবার অদ্রিকে ডিভোর্স দেওয়ার কথা তুলে। জীবনের মা আরও 1 মাস অপেক্ষা করার কথা বলে। রিমু যেদিন সবাইকে সব জানিয়েছে সেদিনের পর 5 মাস কেটে গেছে। এবার আর বিভানের মা অপেক্ষা করবে না। তার মনে এটাই ঢুকানো হয়েছে যে অদ্রির আর বাচ্চা হবে না। বিভান তার মাকে অনেক বুঝিয়েছে যে অদ্রির এতে কোনো দোষ নেই। বিভান যেহেতু এটুকু সময় অপেক্ষা করতে পেরেছে, তো সে আরও অপেক্ষা করতে পারবে। এদিকে শিমু অদ্রির শাশুড়ির কাছে এসে তার হাতে ডিভোর্স পেপার দিয়ে বলে এটাতে অদ্রিও বিভানের সাইন নিয়ে নিতে। শিমুর সাথে এটাও বলেছে সে এখনও বিভানকে বিয়ে করতে রাজি আছে। বিভান তার মাকে বোঝাতে পারেনি, আর অদ্রিকে সে বলেছে যেন একটু সহ্য করে, কারণ এই বয়সে মাকে একা রেখে সে অদ্রিকে নিয়ে
চলে যেতে পারবে না। অদ্রির বিনিময়ে হাসি দেয়। অদ্রির মনে বিভানের জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। যখন বিভান তার মাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় না, তখন শিমুর প্ররোচনায় শিকার হয়ে অদ্রির শাশুড়ি অদ্রির কাছে ডিভোর্স পেপার দেয়। হয়তো সেদিন হতভম্বের মতো তাকিয়েছিল শাশুড়ি মুখের দিকে। তারপর একটা রহস্যময় হাসি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রুমে গিয়ে বিভানের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। চিঠি হাতে বিভান নিজের রুমে ফ্লোরে বসে আছে। বিভান একটু আগেই বাড়িতে এসেছে, আর এসেই ড্রয়িং রুমে রিমু ভাবিও তার ছোট বোনকে দেখে কিছুটা অবাক হয়। তবে অদ্রিকে না দেখে তার কেমন যেন সন্দেহ লাগছিল, তাই তড়িঘড়ি করে নিজের রুমে আসে। নিজের রুমে এসেও অদ্রিকে না দেখে এসে ওয়াশরুম ও ব্যালকনিতেও দেখে, তাও না পেয়ে সে ভয় পেয়ে যায় কিছুটা। এরপর ড্রেসিং টেবিলে পারফিউমের বোতল দিয়ে চাপা দেওয়া কাগজ দেখতে পায়, কিন্তু সেটা খুলে দেখে সেটা একটা চিঠি। বিভান পড়তে শুরু করে চিঠিটা। প্রিয় অর্ধাঙ্গ, আমাকে বাড়িতে সব জায়গায় খুঁজে না পেয়ে এখন তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো। আমি চলে যাচ্ছি। তোমার সাথে জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ। আজ মা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছে। অনেকদিন যাবৎ ইনডাইরেক্টলি ডিভোর্সের কথাই আমাকে বোঝাতো, তবে আজকে ডিভোর্স পেপার সামনে এনেই দিয়েছে। আমি তো অপয়া মেয়ে যে তার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। মা নিশ্চয়ই তোমার জন্য কোনো মেয়ে দেখে রেখেছে, তাই আজ আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলল। তোমার জীবনে আমার পথযাত্রা হয়তো এতটুকুই ছিল। চলে যেহেতু যাচ্ছি, তাই তোমাকে কিছু কথা বলে যাই। তোমার বড় ভাবি রিমু আর ছোট বোনকে প্রায়ই আমাদের বাড়িতে পাঠাতো। আমি আবার জবে জয়েন করার পর থেকেই শিমু এ বাড়িতে আনাগোনা বেড়ে গেছে। তাজের খালা আমাকে বলেছে, শিমু যেদিনেই আসে মাকে নিয়ে নাকি মায়ের রুমের দরজা বন্ধ করে অনেক কথা বলে। আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হবার 2 মাস আগে থেকে মা আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেই যাচ্ছে। বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম তোমার মাকে নিজের মা মনে করব। আল্লাহর রহমতে ওই কথা আমি রাখতে পেরেছি। ভবিষ্যতেও যেন আমি ওই কথা রাখতে পারি, তাই আজ আমার এই সিদ্ধান্ত। আমি কিন্তু চাইলে পারতাম উচ্চ বাচ্চ করতে। এতদিন চিকিৎসা নেয়ার পর ডক্টর বলেছে আমি সুস্থ। রিমু ভাবির তো প্রথম থেকেই আমাকে পছন্দ না। সে তার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। মা হয়তো এখন তোমার সাথে শিমুর বিয়ে ঠিক করবে। তোমারও যদি আমাকে নিয়ে অভিযোগ থাকে তাহলে সাইন করে দিও ডিভোর্স পেপারে। 3 মাস পর ডিভোর্স হয়ে যাবে। কথায় আছে না, খাঁচার পাখিকে মুক্ত করে দেখো সে উড়ে চলে যায় নাকি তোমার কাছে আবার দিন শেষে ফিরে আসে। যদি দিন শেষে তোমার খাঁচায় আবার ফিরে আসে তাহলে ভেবে নিও সে তোমার পোষ মেনেছে। ঠিক তেমনই তোমাকে আমি খাঁচা থেকে মুক্ত করলাম, এখন তোমার পালা। ইতি, তোমার অর্ধাঙ্গিনী। বিভানের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ থম মেরে ফ্লোরে বসে থেকে এরপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ড্রয়িং রুমে যেয়ে মাকে জিজ্ঞাসা করে, মা, অদ্রি কোথায়? বিভানের মা চুপ করে আছে ছেলের কথা শুনে। রিমু মুখ খুলবে কিছু বলার জন্য, তার আগে বিভান তার ভাবির দিকে হাত দিয়ে চুপ করতে বলে। বলো মা, অদ্রি কই? তোমরা কি করেছো যে অদ্রি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে? বিভানের মা কিছুটা অবাক হলেও রিমু শিমুর মুখ দেখে মনে হচ্ছে তার কিছুটা ভয় পাচ্ছে। বিভানের মা এবার বলে, অদ্রি কেন চলে গিয়েছে সেটা অদ্রিকে জিজ্ঞাসা করো। শিমু কথার মাঝে ফোড়ন কেটে বলে, তোমার বউ কেন চলে গিয়েছে তা আমরা কিভাবে জানবো? যাওয়ার আগে এই দেখো ডিভোর্স পেপারে সাইন করে গিয়েছে। এসব মেয়েদের আমার খুব জানা আছে। এরা নিজেদের স্বার্থ হাসিল না হলে সব কিছু করতে পারে। যখন দেখলো নিজে বাচ্চা জন্ম দিতে পারছে না, তখনই নিজে থেকে কেটে পড়লো যাতে সব দোষ আমাদের পড়ে। রিমু সেও নিজের বোনের কথায় তাল মিলিয়ে বলে, অদ্রি ইচ্ছে করে এতদিন তার সমস্যার কথা জানায়নি যাতে সে তোমাকে আরও বশ করে নিতে পারে। এই মেয়েটাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো না। এই মেয়ে যে সুবিধা না তা বোঝাই যাচ্ছিল। আজকে মা একটু কথা শোনাতেই ডিভোর্স পেপারে সাইন করে চলে গেল। অন্যান্য মেয়েদের দেখো মাটি কামড়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, আর এই মেয়ের দেমাগে মাটিতে পাই পড়ে না। বিভান চোখ বন্ধ করে এতক্ষণ শুনলো, তারপর সামনের টি টেবিলে কিছুটা জোরে লাথি দিয়ে সরায়। এতে সোফায় বসে থাকা 3 জন হকচকিয়ে যায়। বিভান তার ভাবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ হিসেবে আমি আপনাকে সম্মান করি। আপনার সাথে আমার সম্পর্ক শুধু দেবর ভাবি।
এর থেকে বেশি কিছু না। পূর্বে ছিল আর না পরবর্তীতে হবে। আমি যেমন আপনারও ভাইয়ের সম্পর্কের মধ্যে নাক গলাই না, ঠিক আপনার কাছ থেকে আমি এটাই আশা করব আপনি আমার আর অদ্রির সম্পর্কের মাঝে নাক গলাবেন না। হিলিমুর মুখ অপমানে থমথমে ভাব। এবার বিভান শিমুকে উদ্দেশ্য করে বলে, শিমু, তুমি কি করছো সেটা আমি পুরোপুরি না জানলেও আন্দাজ করতে পারি। তোমার বোন যখন আমাদের বাড়ি ছেড়ে আমার ভাইকে নিয়ে ভিন্ন হয়ে গেল, সেখানে তোমার কি এই বাড়িতে প্রতিনিয়ত আসাটা মানায়? এটা তো বেমানান দেখায়, তাই না? কিন্তু তোমার কাছে কি বেমানান লেগেছে? না, তোমার বোন এই বাড়িতে না থাকা সত্ত্বেও তোমার যাতায়াত ছিল। যেখানে তোমার বোন এই বাড়িতে থাকা অবস্থায় তুমি এই বাড়িতে আসলে তোমার বোনের রুমে দরজা বন্ধ করে থাকতে, সেখানে তুমি তোমার বোন ব্যতীত এসে আমার মায়ের সাথে কথা বলতে। তার রুমের দরজা বন্ধ করে রাখো। যেখানে তোমার বড় বোনের আমার মায়ের প্রতি কোনো দয়া মায়া নেই, সেখানে তোমার এত দয়া মায়া দেখানোটা কি এমন হয়ে যায় না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি? শিমু কিভাবে কথা শোনানোতে হিলিমুখ খেপে উঠে বলে, বিভান, তুমি কিন্তু আমার বোনকে অপমান করছো। তোমার বউ চলে গেলে আমার বোনের কি দোষ? শিমু কি বলেছে তোমার বউকে চলে যেতে? তোমার বউ সারাদিন বাহিরে বাহিরে থাকে, তো সে তোমার মাকে সময় দিতে পারে না। মা সারাদিন বাসায় একলা থাকে, তাই শিমু এসে তার সাথে একটু সময় কাটায়। বিভান তার ভাবির কথায় তাচ্ছিল হাসে। এরপর বলে, আসলেই কি সময় কাটাতে আসে, নাকি আসে আমার অদ্রির নামে মায়ের কানে কিছু বলতে? যাই হোক, আপনাদের বলে আমার লাভ নেই। আপনি আমার বড় ভাইয়ের বউ আর আপনার বোন আমার বড় ভাইয়ের শালী। আপনাদের সাথে আমার সম্পর্ক এতটুকুই। এবার বিভান তার মাকে নরম ও ব্যথিত সুরে বলে, মা, অদ্রি কোনোদিন তোমাকে শুধু শাশুড়ি ভেবে দেখেনি, সে তোমাকে নিজের মায়ের মতো দেখেছে। তুমি কি বলতে পারবে অদ্রি তোমার সাথে কোনোদিনও উচ্চস্বরে কথা বলেছে বা তোমার কথার কোনোদিনও খারাপ জবাব দিয়েছে? অদ্রি সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা কাজ করে অফিসে। ওদের অফিসে কেউ বসে বসে বেতন পায় না। সকালে যাতে তোমার কষ্ট না হয় তাই অফিসে যাওয়ার আগে রান্না শেষ করে যায়। অদ্রি যাওয়ার পর তো কাজের বুয়াই আসে। এরপর সারাদিন ক্লান্ত হয়ে এসে রাতের বেলা আবার রান্না করে। এটা বলবো না যে তুমি অদ্রিকে সাহায্য করো না, তুমিও রাতের বেলা অদ্রিকে সাহায্য করো। সত্যি বলতে অদ্রি থাকাতেই আমি তোমার ও অদ্রির মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে পেরেছি। তোমাকে এখন এসব কথা বলে হয়তো লাভ নেই, কারণ তোমাকে এরা অদ্রির নামে যা বুঝিয়েছে তাতে তুমি ঠিক ভুল বিবেচনা করতে পারছো না। বিভান কথাগুলো শেষ করে আর সেখানে দাঁড়ায়নি। চলে গেছে বিভান নিজের রুমে। বিভান হয়তো অদ্রিকে খুঁজতে বের হতো, তবে যে স্বেচ্ছায় নিজেকে আড়াল করে তাকে শত খুঁজেও পাওয়া যায় না। আরও 2-3 দিন কেটে গেছে। বিভান এখন ঠিক সময় বাড়িতে আসে না। অদ্রি তাদের রুমটাকে যেভাবে রেখে গেছে সেভাবেই বিভান রেখে দিয়েছে। আর কাউকে রুমের ভিতরে ঢুকতেও দেয়নি। সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, রাতেও বাইরে থেকে খেয়ে তারপর বাসায় ফিরে। শিমু রিমু ইদানিং বিভানের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করছে। শিমু চায় বিভানের সাথে অদ্রির ডিভোর্সটা হওয়ার পর বিভানকে তার মায়ের মাধ্যমে বাধ্য করে বিয়েটা করতে, কিন্তু বিভান যে এখনও ডিভোর্স পেপারে সাইন করেনি। আর এদিকে অদ্রি ওই বাড়িতে কি হচ্ছে, কে কার সাথে গিয়ে কথা বলছে, সব শুনতে পাচ্ছে। অদ্রি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে রিমু ইভানের রুমের ভেতরে কয়েকটা মাইক্রোচিপ লাগিয়েছে, আর গেস্ট রুমেও কয়েকটা লাগিয়েছে। ধরতে গেলে সব রুমেই মাইক্রোচিপ লাগানো। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে সে। শাশুড়ি ও নিজের রুমে এবং ড্রয়িং রুমে তো হিডেন ক্যামেরা লাগানো আছেই, সেই সাথে গেস্ট রুমেও একটা হিডেন ক্যামেরা লাগিয়েছে। অদিতা নিজের বাবা মার কাছেও যায়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বিমানের কাছে দিনটা বিষাক্ত লাগছে, কারণ সারা দিন তাকে বাসায় থাকতে হবে। সকাল 9টা বাজে। বিভান এখনও নাস্তার জন্য ডাইনিংয়ে যায়নি। ইভান তার ভাইকে কয়েকবার দরজার বাহির থেকে ডেকে গেছে। ইভান আর বেশি জোর করে না। শেষে বিভানের মা আসে বিভানকে ডাকতে। বিভান বাধ্য হয় দরজা খুলতে। দরজা খোলার পর বিভানের মায়ের সাথে শিমু রুমের ভেতরে প্রবেশ করে। শিমুকে নিজের রুমে দেখে বিভান বিরক্তিকর শব্দ উচ্চারণ করে। বিভানের মা বিভানকে বলে, দেখো বিধান, অদ্রি চলে গেছে। কোথায় গেছে আমরা তা জানি না। তাছাড়া অদ্রি তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা কেউ তাকে বাড়ি ছাড়তে বলিনি। এখন তোর জীবনটা কি এভাবে থেমে থাকবে? শিমু কথার মাঝে ব্যঙ্গ করে বলে, দেখো আবার কার সাথে চলে গেছে কিনা।
যা মেয়ে বাবা, বাচ্চা তো হবে না, এখন কারো বেড পার্টনার হতেই পারে সে। বিভান শিমুর বলার প্রতিটা শব্দের জন্য রাগে বিভান শিমুর গালে সজোরে থাপ্পড় দিয়ে বসে। শিমু হতভম্বের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ গোল গোল করে। বিমানের মা নিজেও অবাক হয়ে গেছে তার ছেলে এভাবে থাপ্পড় মারাতে। বিমানের মা তার ছেলেকে বলে, বিভান, তুই এটা কি করলি? তুই শিমুকে থাপ্পড় দিলি? কেন মা? তোমার সামনে সে আমার বউকে নিয়ে আজে বাজে খারাপ কথা বললো, তুমি শুনতে পাওনি? থাপ্পড়টা তো তোমার মারা দরকার ছিল, কিন্তু ভাবি ও তার বোন মিলে তোমার মাথা এমনভাবে নষ্ট করেছে যে তুমি তাদের অন্যায় আর খারাপ কাজগুলো দেখছো না। কিন্তু আমার মাথাটা তো নষ্ট হয়নি, তাই আমি বিবেচনা করতে জানি কে ভুল কে ঠিক। বিভান তার মাকে কথাগুলো বলে নিজের রুম থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর শিমু এদিকে বিমানের মায়ের সামনে নাকা কান্না জুড়ে দেয়। দেখলে আন্টি, তোমার ছেলেকে ওই মেয়ে কিভাবে বশ করেছে? আমাদের সত্য কথা এখন তোমার ছেলের কানে লাগে না। বিমানের মা শিমুকে সান্ত্বনা দিতে বলে, তুমি চিন্তা করো না শিমু, আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। একদিন না একদিন বিভান নিজের ভুলটা বুঝতে পারবেই। শিমু বিমানের মায়ের কথায় শয়তানি হাসি দেয়, যা বিমানের মায়ের অগোচরে রয়েই যায়। অদ্রি টিভির স্ক্রিনের সামনে বসে উচ্চস্বরে হেসে ওঠে। আমি চলে গেছি, এটাকে তোমাদের জয় ভাবছো শিমু আর রিমু ভাবি? হুম, আমাকে এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি তোমাদের। আবার সবক্তি করে বলে, আমি যেমন মরতে পারি তেমন মরতেও পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট ফর মাই নেক্সট স্টেপ। অদ্রি বিমানের বাড়ি থেকে চলে এসেছে 1 মাস হলো। প্রথম 2 দিন অদ্রি একটা হোটেলে ছিল, এরপর অফিসের ম্যানেজারকে রিকোয়েস্ট করে একটা অফিসার্স কোয়ার্টার নিয়েছে। অদ্রি যেহেতু প্রথমে অফিসার পদে ছিল এবং পরে রিসার্চ সেকশনে ঢুকেছে, তাই ম্যানেজার অদ্রিকে রিকোয়েস্টের ভিত্তিতে অফিসার্স কোয়ার্টার দিয়েছে। এদিকে শিমু যেন বিমানের পেছনে লেগেই আছে। বিমান রুমে থাকলে হুটহাট বিমানের রুমে ঢুকে পড়ে শিমু। বিমান একদিন রুমে তালা দিয়ে যেতে ভুলে গিয়েছিল। তখন বাড়ি ফিরে নিজের রুমে যেয়ে দেখে ড্রেসিং টেবিল গোছানো, বিছানার চাদর পাল্টানো, আর তার আর অদ্রির বাঁধানো ছবিটাও নেই। এগুলো দেখে বিমান অনেক ক্ষেপে যায়। সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা, আমার রুমে কে ঢুকেছিল? বিমানের মা তখন হাদিসের বই পড়ছিল। ছেলের কথা শুনে সে জবাব দেয়, কে আবার? শিমু, তোর ঘরটার অবস্থা দেখেছিস? ওইটা দেখে মনে হচ্ছিল কোনো মানুষ থাকে, তাই শিমু আমাকে বলল ঘরটা গুছিয়ে দিবে, তাই গুছিয়ে দিল। বিমান বুঝলো তার মাকে এখন কিছু বলে লাভ নেই, তাই তার বড় ভাই ও ভাবি ঘরের দিকেই গেল, কারণ তার বড় ভাই এখন ঘরেই আছে। ভাইয়ের ঘরের দরজা নক করার পর বিমানকে ভেতরে আসতে বলে। বিমান ভেতরে এসে বলে, দেখো ভাইয়া, তোমার শালিকাকে তুমি বলে দাও সে যেন আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢোকে। তাছাড়া আমি তোমার শালিকাকে আমার রুমে ঢোকার পারমিশন কখনো দিব না। বিমানকে আশ্বস্ত করে বলে সে শিমুকে বলে দেবে। এরই মধ্যে রিমু মুখ ফিঞ্চিতে বলে, কয়েকদিন পর তো আমার বোন তোমার ঘরে এমনিতেই ঢুকবে, তাহলে এখন ঢুকলে সমস্যা কোথায়? রিমুর কথা বিমান চাচ্ছিল হেসে বলে, কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা সময় বলে দিবে ভাবি। বিমান নিজের রুমে চলে যায় আর ইভান যায় শিমুকে নিষেধ করতে যেন বিমানের রুমে না যায়। দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে শিমু কিছুটা অপমানিত হয়, তাই চুপ করে শুনে যায়। রিমু তো এখনও 7 মাসে প্রেগনেন্ট, তাই ইভান রিমুকে কিছু বলে না। পরের দিন সকালে শিমুর ফোনে একটা কল আসে। কলকৃত ব্যক্তি শিমুকে বলে, মিস শিমু, আপনি যাকে বিয়ে করার জন্য এত ষড়যন্ত্র করছেন, আদৌ কি সে কখনো বাবা হতে পারবে? আপনি কি শিশুর যে সমস্যাটা শুধু কি মিস অদ্রি ছিল, সমস্যাটা তো মিস্টার বিবানেরও থাকতে পারে। শিমু প্রথমে বিশ্বাস করতে চায় না ফোনের অপর পাশে থাকা লোকটার কথা। হ্যাঁ, ফোনের অপর পাশে অদ্রি কথা বলছে না, কথা বলছে অদ্রির কলিগ জাবির। অদ্রি তাকে এই 1 মাসে সব বলেছে। জাবির প্রথমে ড্রাগটা বিমানকে দেওয়া হয়েছে শুনে ভয় পেয়েছিল, তবে অদ্রির পুরো কাহিনী শুনে সে অদ্রিকে বড় ভাই হিসেবে ছোট বোনকে সাহায্য করবে, তাই জাবির শিমুকে প্রাইভেট নাম্বার দিয়ে ফোন করে। শিমু প্রত্যুত্তরে বলে, আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি এসব কথাবার্তা বলতেছেন বিভানের সম্পর্কে? এমন তো না যে আপনাকে আদ্রি ফোন দিতে বলেছে। এখন যাতে আমি বিভানকে বিয়ে না করি তাই আদ্রি এই চাল চালছে, তাই না? জাবির আগে থেকে জানতো শিমু এই ধরনের কথা বলতেই পারে, তাই সে একটু না ঘাবড়িয়ে হেসে দেয় উচ্চ স্বরে।
এরপর বলে, না মিস, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মিস্টার বিমানকে আপনার ইচ্ছা মতো যে কোনো হসপিটালে নিয়ে টেস্ট করিয়ে দেখতে পারেন। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, মিসেস অদ্রিকে আমি চিনি না। সাথে আমি এটাও জানি আপনি টাকা পয়সা সম্পত্তির জন্য এসব গেম খেলছেন, কিন্তু মনে রাখবেন টাকা পয়সা সম্পত্তি আপনার বোনের ছেলের হবে, আপনার না। কারণ বিমানের তো বাচ্চা হবে না। আপনার বোনকে যেহেতু সম্পত্তি দিবেন, তাহলে কষ্ট করে আপনার জীবনটাকে কেন নষ্ট করবেন? ফোনের অপর পাশে শিমু চুপ করে আছে। জাবির ও অদ্রি বুঝলো শিমুর মাথায় এখনো পুরোপুরি ব্যাপারটা ঢুকেনি। তাই জাবির আবার বলে, আপনি সম্পত্তি তো অন্যভাবে নিতে পারবেন, কিন্তু আপনার জীবনটা কেন নষ্ট করবেন? আমার কথাটা একটু ভেবে দেখবেন। জাবির কল কেটে দেয় আর জাবিরের সামনে বসে থাকা অদ্রি উচ্চস্বরে হেসে ওঠে। এরপর স্বগোক্তি করে বলে, মাকড় সাঁতার আপনা জালেই ফাঁসে। খুব তো চেয়েছিলে তাই না? দুই বোন মিলে রাজত্ব করবে রিমু ভাবি। আমাকে সরিয়ে দিয়ে তোমার বোনকে আমার জায়গায় বসাবে তাই না? আমার জায়গা আমি কাউকে ছিনিয়ে নিতে দেই না। যদি স্বেচ্ছায় ছাড়ি তখন নিতে পারবে, কিন্তু বিভান আমার জীবনে এমন কেউ যাকে আমি স্বেচ্ছায়ও ছাড়বো না। এরপর জাবিরের উদ্দেশ্যে বলে, জাবির ভাই, শিমুকে এখন আর কোনো ফোন দেবে না, আবার কালকে ঠিক এ সময়ে আবার ফোন দেবেন। ঠিক আছে, আমিও দেখবো এই নিজ মনের মেয়ে এবার কি করে। এইসব মেয়ের কারণে সংসার গড়তে পারে না, সংসার ভাঙতে এরা পটু। আমার মনে হয় এখন সব স্ত্রীকে তোমার মতো হতে হবে, যাতে শিমুর মতো মেয়েরা জিততে না পারে। অদ্রি তৃপ্তির হাসি হাসি জাবিরের কথায়। ওদিকে শিমু সারাদিন এই কথা নিয়ে ভাবতে থাকে। নিজের বোনকেও এই কথা জানেনি। 2 দিন আগে অদ্রি ডাক্তারের কাছে আবার চেক আপ করেছে। ডাক্তার বলেছে অদ্রি এখনো পুরোপুরি সুস্থ। সে এখন যে কোনো সময় কনসেপ্ট করতে পারবে। নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে অদ্রি এই স্টেপটা এখন নিয়েছে। পরদিন জাবির নিয়ম মতো আবারও শিমুকে কল করে। কি মিস, কি ভাবলেন? নিশ্চয়ই আমার কথা বিশ্বাস হচ্ছে না। তাহলে আজকেই না হয়ে একবার চেক আপ করিয়ে নিন। সবাইকে বলুন সমস্যাটা বিমানেরও, তারপরেও চেক আপ করিয়ে শিওর হয়ে নিন। যে কোনো হসপিটাল থেকেও করতে পারেন। যদি ইচ্ছা হয় তাহলে আপনাদের পরিচিত কোনো ডাক্তারের কাছ থেকেও না হয় চেক আপ করিয়ে নিন। শিমুর এবার নিজেরও ভয় হচ্ছে। তাই সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে সবাইকে কথাটা বলে। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। বিমানের মা তো রেগে গেছে তার ছেলে সম্পর্কে এরকম কথা শুনে, কিন্তু সে রেগে গেলেই বা কি হবে? শিমু নাছরবান্দা, সে টেস্ট করাবেই। বিমান এতে আপত্তি করে না, কারণ যদি বিমানের সমস্যা হয় তাহলে তার মাকে বোঝানো যাবে। সবাই মিলে হসপিটালে যায় এবং ডক্টরের কনসাল্ট নিয়ে টেস্ট করায়। এমার্জেন্সিতে 8 ঘন্টা পর রিপোর্ট দিতে বলে। রিপোর্ট দেখে ডাক্তার সবাইকে যখন বলে বিমানের প্রবলেম, তখন বিমানের মা শকড হয়ে যায়। শিমু আর রিমু বিরক্তিতে বসে থাকে। ইভান নিজের ভাইকে সান্ত্বনা দিতে থাকে, কারণ বিভান অনেকটা কষ্ট পেয়েছে। বাসায় ফিরে বিভানের মা বিভানকে বলে, আমি ভুল করেছি। আমি এটা ভাবিনি যে সমস্যা দুজনেরই থাকতে পারে। অদ্রি তো বলেছিল সে 3 মাস পরে কনসিভ করতে পারবে, কিন্তু তার কনসিভ না হয় আমি তাকে কত কিছু বলেছি। এমনকি শিমু ওর রিমুর কথাই ডিভোর্স পেপারে সাইন করতে বলেছি। উপস্থিত সকলে তো হতবাক। রিমু ও শিমু তো ভয় পেয়ে গেছে, কারণ ইভান জানতো না যে ডিভোর্স পেপার তার বউ ও শালি তার মাকে দিয়েছে অদ্রিকে সাইন করতে বলতে। বিভান এগুলো জানতো, তাই সে চুপ করে আছে। এগুলো নিয়ে সেদিন বিভান ও রিমুর মধ্যে ঝামেলা হয়। রিমু বলে সে নাকি বিভানের ভালোর জন্যই কাজটা করতে চেয়েছিল, কিন্তু সে কি জানতো যে বিভানের সমস্যা? এগুলো বলে ইভানকে কিছুটা থামায়। অদ্রি ওদিকে শান্তিতে একটু ফুসতের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ক্যামেরা ও মাইক্রোচিপে টিকে হচ্ছে, সেগুলো সে পরে শুনে নেবে সময় করে। সেদিনই রাত 12টার পর রিমু শিমুর ঘরে যায় নতুন প্ল্যান করতে। সবাই ঘুমিয়ে আছে, তাই ঘরের দরজা বন্ধ না করে হালকা চাপিয়ে তারা আলাপ করতে লাগে। এদিকে বিভানের মা টেনশনে ঘুমাতেই পারছে না। সে নিজের রুমে পায়চারি করছে। ইভানের মা স্বভাববশত কখনো দরজা লাগায় না, সব সময় চাপানো থাকে। হঠাৎ করে শিমুর রুমে লাইট জ্বলতে দেখে সে আস্তে আস্তে সেদিকে যায়। শিমুর রুমের দরজার সামনে গিয়ে সে আড়াল থেকে সব শুনতে থাকে। শিমু রিমু নতুন প্ল্যান করছে। দেখ আপু, আমি তোর অক্ষম দেবরকে বিয়ে করতে পারবো না। তুই অন্য কোনো উপায়ে ভাব কিভাবে সব সম্পত্তি নিজে লিখতে পারবি। অবশ্যই আমাকেও কিছু দেওয়া লাগবে। আরে চিন্তা করিস না, বিভানের তো কখনো বাচ্চা হবে না, তাহলে সব সম্পত্তি এমনি আমার ছেলের নামে চলে আসবে। সেখান থেকে তোকে আমি 25% দিব।
আরও অনেক কিছুই বলতে লাগে। আর দরজার বাহির থেকে বিভানের মা এসব শুনে যেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। সে দুজনে প্ল্যানে পানি ঢালতে দরজা খুলে ভেতরে ঢুকে। হঠাৎ করে রুমের মধ্যে কাউকে প্রবেশ করার আভাস পেয়ে দুই বোন সেদিকে তাকায় এবং নিজের শাশুড়িকে দেখে একদম ভয় পেয়ে যায়। বিভানের মা বলে, এই তোমাদের কথা শুনে আমি আমার ছোট বৌমাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছি, আর তোমরাই কিনা আমার ছেলের ক্ষতি চাইছো, তাও সামান্য সম্পত্তির জন্যে। আমি তো ভুলেই গিয়েছিলাম রিমু কেমন স্বভাবের মেয়ে। তারপরও আমি তোমাদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করেছিলাম। তোমাদের এই পরিকল্পনা আমি সফল হতে দিব না। আমি কাল সকালে আমার দুই ছেলেকে সব কিছু বলবো। শিমু রিমু ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়া থেকে তারা এমন কিছু করে বসে যা তাদেরকে সারা জীবন বইতে হবে। রিমু ও শিমু বিভানের মাকে আটকাতে দুজনে মিলে ধস্তাধস্তি শুরু করে। শিমুর কিছুটা অনিচ্ছাবশত বা ইচ্ছাবশত ধাক্কায় বিভানের মা খাটের সাইডে চোখা কানের সাথে মাথার পেছনে আঘাত পায়। আর তখনই উনি আর্তনাদ করবে, তখন শিমু তার মুখ ধরে রাখে যাতে আর্তনাদ বাহিরে না যায়। হায় রিমু, সে প্রথমে বেশ ভয় পেয়ে গিয়েছিল। শাশুড়িকে ডিঙিয়ে অপর পাশে যাওয়ার সময় সে ভুলবশত শাশুড়ির পায়ের সাথে এক পা বেজে অপর পা কার্পেটের সাথে লেগে সে ফ্লোরে পড়ে যায় একদম পেট নিচে দিয়ে। প্রেগনেন্সির সময় শেষে 3 মাস ও প্রথম 3 মাস দেখে শুনে চলতে হয়। প্রেগনেন্ট মা যদি একটু ভয়ও পায় বা তার যদি একটা হার্টবিটও মিস হয় তাহলে বাচ্চাকে নিয়ে শঙ্কা থাকে। রিমু ফ্লোরে পড়ে যাবার পর পেটে তীব্র ব্যথা অনুভব করে চিৎকার করে ওঠে। শিমুর রুমটা যেহেতু বিমানের রুমের পরে স্টোর রুমের পাশে, তাই শব্দটা আগে বিমানের কানে গেল। অতটা জোরালোভাবে শোনা যাওয়ার কথা না, তবে রাতের বেলা নিস্তব্ধতার কারণে তীক্ষ্ণভাবে কানে আসে বিমানের। বিমান শব্দের উৎস খুঁজতে জলদি করে নিজের রুমের দরজা খুলে বিমান রুমের লাইট অফ করে খাটের উপর শুয়ে রুমের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিজের রুম থেকে বের হয়ে বিমান দেখলো শিমুর রুমের দরজা খোলা আর সেখান থেকে অস্ফুট স্বরে গোঙানি আওয়াজ আসছে। তড়িঘড়ি করে কিছু না ভেবে সেই রুমের ভেতরে যেয়ে দেখে তার মাও ভাবে ফ্লোরে পড়ে আছে, ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে। ওদের দুজনের পাশেই শিমু কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে আর নিজের বোনের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। দুজনের এই অবস্থা দেখে বিভান জলদি করে দুজনের কাছে গিয়ে দেখে তার মায়ের মাথার পেছন থেকে ও তার ভাবির পায়ের নিচ দিয়ে রক্তের স্রোত বইছে। এই অবস্থায় বিভান কি করবে বুঝতেই পারছে না। সে কার দিকে দেখবে, মায়ের দিকেই না ভাবির দিকে? বিভান জলদি করে তার ভাইয়ের রুমে গিয়ে ভাইকে ডেকে তুলে নিয়ে আসে। ইভান তার মা ও স্ত্রীর এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। ইভান বিভানকে মাকে নিতে বলে ও সে তার স্ত্রীকে নিয়ে এখনই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন প্রায় 1টারও বেশি। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। এমার্জেন্সিতে শুধু একজন ডাক্তার আছে। ওই ডাক্তার বিভানের মাকে নিয়ে যায়, সাথে একজন নার্সকে বলে গাইনি বিভাগের কোনো ডাক্তারকে ফোন দিয়ে ইমার্জেন্সিতে এখনই হাসপাতালে আসতে বলতে। শিমুর ভয়ে হাত পা কাঁপাকাঁপি অবস্থা। হাসপাতালে এসে সে পায়চারি করছে, কি করবে? তখন ইভান শিমুকে জিজ্ঞাসা করে, শিমু, এগুলো কিভাবে হলো? ইভানের প্রশ্নে শিমু ধরা পড়ে যাবার ভয়ে এবং নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়ে বলে, আমি কি বলবো ভাইয়া, আমি আর আপু কথা বলছিলাম, তখন আন্টি আর আপনার ভাই এসে আমার বোনের সাথে খারাপ কিছু করতে চায়। আমি আপনার ভাইকে বাধা দিতে গেলে এগুলো হয়ে যায়। ইভান হতভম্বের মতো নিজের ভাইয়ের দিকে তাকিয়ে আছে আর বিভান তো শকড। সে ভাবতেও পারছে না তার নামে এসব মিথ্যে কথা রটনা হচ্ছে। শিমু এগুলো বলেছে এই ভেবে যে কোনো প্রমাণ নেই তাই। আমার আপুর কিছু হলে আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। দরকার হলে তাদেরকে আমি পুলিশে দিব। আপনার মা ও ভাই আমার বোনের সাথে অন্যায় করবে, সেটাকে মেনে নেওয়া যায় না। ইভান সত্য মিথ্যা যাচাই করতে পারছে না। ইভানের বিশ্বাস হচ্ছে না তার ভাই ও মা এরকম করতে পারে। আর তাছাড়া তার মা নিজেও তো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। গাইনি বিভাগের ডাক্তার ভোর 3টে নাগাদ এসে হসপিটালে পৌঁছায়। এরপর রিমুকে সার্জারি করার জন্য নিয়ে যায়। রিমুর অবস্থা অনেকটাই খারাপ। সার্জারি করতে করতে ভোর 5টা হয়ে যায়। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। তারপর আপনার স্ত্রীর জরায়ু অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমাদেরকে এর পরের অপারেশনে আপনার স্ত্রীর জরায়ু কেটে ফেলতে হবে। জরায়ু না কাটলে এখান থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়তে পারে শরীরে। আপনাকে বন্ডে সই করতে হবে। ইভান ভেঙে পড়ে ডাক্তারের কথায়। বিভান তার ভাইকে শান্ত করার জন্য তার পাশে এসে বসে। পরক্ষণে শিমু বলে, ভাইয়া, এবার আমি পুলিশ ডাকবো। আপনার ভাই ও মায়ের কারণে আজ আমার আপুর এই অবস্থা।
বিমান ভাবতেও পারছে না এই সময় এই মেয়েটা এভাবে মিথ্যে কথা বলতে পারে। ইভানের কথায় তোয়াক্কা না করে শিমু পুলিশ আনবেই। এদিকে বিমানের মায়ের মাথায় সার্জারি মাত্র শেষ হলো। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান ও মিস্টার বিভান, আপনাদের মায়ের ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে। ট্রমাটিক ব্রেন ইনজুরি অনেক ক্ষেত্রে তেমন কোনো ক্ষতির কারণ নাও হতে পারে, আবার তা মৃত্যুর কারণও হতে পারে। প্রথম কিংবা হালকা পর্যায়কে বলা হয় কনকাশন। এর অর্থ হচ্ছে প্রচণ্ড আলোড়ন, আঘাত বা উত্তেজনার ফলে মস্তিষ্কের ক্ষতি। এই পর্যায়ে সাধারণত আঘাত লাগার কয়েকদিনের মধ্যেই মস্তিষ্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রোগী যখন মাথায় আঘাত লাগার পর 15 মিনিট বা তার বেশি সময় অচেতন থাকেন, তখন সেই আঘাতের মাত্রাকে দ্বিতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। রোগী যদি মাথায় আঘাত লাগার পর 1 ঘন্টারও বেশি সময় ধরে অচেতন থাকেন, তাহলে তার টিবিআই এর মাত্রা তৃতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। আর রোগীর ওপর এ ধরনের আঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে। বিশেষ করে তার শারীরিক এবং মানসিক উভয় ক্ষতি হতে পারে। এক্ষেত্রে রোগীর হৃদয়যন্ত্র কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটতে পারে, তিনি পঙ্গু হয়ে যেতে পারেন, এমনকি তার ব্যক্তিত্বে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। তৃতীয় পর্যায়ের ক্ষতি সাধারণত অপূরণীয় হয়। ডাক্তার এগুলো বলেই থামে। দুই ভাই ফ্যালফেল নয়নে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ডাক্তার একটা শ্বাস নিয়ে আবার বলে, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মায়ের কী অবস্থা। বাকিটা যা হয় তা মেনে নিতে হবে। এই বলে ডাক্তার চলে যায়। আর শিমুকে দেখে ভীত মনে হচ্ছে। ইভানের অবস্থা অনেক খারাপ। তার মা, বউ ও বাচ্চা সবাইকে সে একসাথে হারাতে বসেছে। বিমান মায়ের এই অবস্থা মানতেই পারছে না। সকাল 8টায় শিমু নিজ দায়িত্বে পুলিশ নিয়ে এসে পুলিশকে নিজের মন গড়া কথা শোনায়। বিমানের কাছে যেহেতু নিজের পক্ষে কোনো প্রমাণ নেই, সে কিছু বলেও লাভ হচ্ছে না। শিমু পুলিশকে এটাও বলে বিমানের তার ভাবির উপরে রাগের কারণ। বিমানের স্ত্রী চলে যাবার ক্ষেত্রে ভাবির হাত আছে বলে বিমান মনে করে। এসব বলার দরুন পুলিশ বিমানকে হাসপাতাল থেকে বাইরে যেতে দিচ্ছে না। সকাল 8:30টার দিকে অদ্রি হাসপাতালে আসে। অদ্রি হাসপাতালের ঠিকানা বিমানের থেকে জোগাড় করেছে। অদ্রি অনেক দিন পর বিমানের সাথে যোগাযোগ করে। সকালে ঘুম থেকে উঠে ক্যামেরাতে ধরা পড়া চিত্রগুলো দেখে। অদ্রি এসে পুলিশকে বলে, আপনারা কারোর মুখের কথার উপর ভিত্তি করে আমার হাজবেন্ডকে আটকে রাখতে পারেন না। আপনাদের কাছে শিমু কি প্রমাণ দিয়েছে জানি না, তবে শিমুর বিপক্ষে আমার কাছে স্ট্রং প্রমাণ আছে। অদ্রির কথায় শিমু ভয় পেয়ে যায়, তবে পরক্ষণে তার মুখে ফুটে ওঠে ক্রূর হাসি। হয়তো এটা ভেবে যে অদ্রি কি আর সেখানে ছিল, যে জানতে পারবে। শিমুর মুখভঙ্গি দেখে অদ্রি বাঁকা হাসে, তারপর পুলিশের হাতে রেকর্ড করা ভিডিও দেয়। পুলিশ সবটা দেখার পর শিমুকে আটক করে এবং ইভান ও বিভানকেও সবটা দেখায়। সব দেখে ইভান শিমুকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, তোমার জন্য আজ আমার মায়ের এই অবস্থা। আর তোমার বোন, সে তো নিজে অন্যায়ের মাসুল নিজেই করেছে, সাথে আমার সন্তানকেও। ইভান পুলিশকে ডেকে বলে, অফিসার, নিয়ে যান এই মেয়েটাকে। আমার স্ত্রী সুস্থ হলে আপনি তাকেও আপনারা কাস্টাডিতে নিতে পারেন। পুলিশকে অদ্রি এই এত বছরের সব ঘটনা বলে, আর প্রমাণ হিসেবে চাইলে ভিডিও দেখাতে পারে সেটাও বলে। পুলিশ কয়েকদিনের ভিডিও দেখে শিমুকে গ্রেফতার করে। পুরোটা সময় শিমু যেন অবাক হয়ে তাকিয়েছিল। তার মুখের বুলি যেন হারিয়ে গেছে। শিমুর এরূপ অবস্থায় অদ্রি তার কানের কাছে এসে বলে, কি ভাবছো শিমু? আমাকে সরিয়ে বিভানকে সম্পত্তির জন্য বিয়ে করবে? এত সহজ? তোমরা তোমাদের কাজ নির্বিঘ্নে করতে পেরেছো শুধুমাত্র আমি চেয়েছি বলে। কথায় আছে না, অতি লোভের তাঁতি নষ্ট। শিমুকে নিয়ে পুলিশ চলে যায়। শিমুর পরিবারও কিছুক্ষণ আগে এখানে এসেছিল। তারা এসে তাদের মেয়ের এই অবস্থা দেখে লজ্জা পায়। অবশ্য তারা কিছুটা জানতো এই ব্যাপারে, তবে প্রমাণের কাছে এখন তারা কিচ্ছু বলতে পারবে না। পুলিশ শিমুকে নিয়ে যাবার পরে অদ্রি বিভানের কাছে যায়। বিভান তখন তার ভাইয়ের পাশে বসে আছে। অদ্রি যখন বিভানের সামনে এসে দাঁড়ায়, তখন ইভান বিভানকে ইশারায় বলে উঠে যেতে। বিভান অদ্রিকে নিয়ে করিডোরের এক কোণে গিয়ে দাঁড়ায়। কেমন আছো বিভান? অদ্রি প্রশ্নে বিভানের ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভালো নেই আমি অদ্রি, তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। কিন্তু ওই যে নিজের অক্ষমতা, সেটার জন্য হলেও এখন সে অদ্রিকে ছাড়তে রাজি। কি হলো, কথার জবাব দিলে না? কি জবাব দেব? দেখতেই পারছো কেমন আছি। কোনো কিছু নিয়ে নিজেকে দোষারোপ করবে না। হতেও পারে যা আমরা দেখছি তা চোখের ভুল। বিভান মলিন চোখে তাকায় অদ্রির দিকে। অদ্রি বিভানের দিকে নমনীয় চোখে তাকিয়ে বলে, আমার সমাপ্তির পূর্ণতা তুমি। তুমিই না আমি অন্য কাউকে আমার জীবনে
জড়াইনি এবং জড়াবো না। ঠিক তেমনই তোমার জীবনেও আমি ছাড়া অন্য কাউকে জড়াতে দিব না। বিভান জড়িয়ে নেয় তার প্রিয়তমাকে নিজের উষ্ণ আলিঙ্গনে। সমাপ্তির পূর্ণতা। অদ্রির রহমান এতক্ষণ পার্কে অদ্রির পাশে বসে মিসেস রেহনুমা অদ্রির লেখা বইটা পড়ছিল। অদ্রিরা আমেরিকায় যেখানে এখন থাকে সেই বাড়ির পাশে একটা খোলা পার্ক আছে। মিসেস রেহনুমা সেও বাংলাদেশি এবং এখন অদ্রির প্রতিবেশী। অদ্রির লেখা বইটা পড়ে এসে অদ্রিকে মুগ্ধতার সাথে বলে, মিসেস অদ্রি, আপনার লেখা বইটা সত্যিই অসাধারণ। বইটা পড়ে আমার একবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কোনো গল্প পড়ছি, মনে হচ্ছিল বাস্তব কাহিনী আমি নিজের চোখের সামনে ঘটতে দেখছি। প্রতিটা চরিত্র এতটাই জীবন্ত। অদ্রি মিসেস রেহনুমার দিকে মুচকে হাসি দিয়ে অদ্রি তার স্বামী সন্তানের দিকে নজর দেয়। কি সুন্দর খেলছে বাপ মেয়ে মিলে। নিজের মেয়েটাকে দেখলে নিজেরই প্রতিচ্ছবি মনে হয়। বাবার মতো কিছুটা দেখতে হলেও স্বভাব চরিত্র পেয়েছে পুরোটাই মায়ের মতো। মিসেস রেহনুমা আবারও অদ্রিকে বলে, মিসেস অদ্রি, কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়। অদ্রি বুঝতে পারে মিসেস রেহনুমা কি বলবে, তাই সে ভাবলেশীনভাবে বলে, এটাই তো যে বিভানকে ওই ড্রাগের অ্যান্টিডট দেয়া হয়েছিল কিনা। মিসেস রেহনুমা অবাক হয়ে মাথা হ্যাবতক তোলায়। এরপর কৌতূহলবশত বলে, আপনি কিভাবে বুঝলেন আমি এটার কথাই বলবো? অধীর রহস্য করে হাসি, তারপর আকাশপানে নজর দেয়। আমেরিকার আকাশ এখন রক্তিম, রাতের দিকে ঠান্ডা পড়বে। এখন যেহেতু পরন্ত বিকেলবেলায় সূর্য পশ্চিম আকাশে ডোবায়মান, হালকা শীত শীত লাগছে। মেয়েকে বিমান দৌড়ে ধরার চেষ্টা করছে, হাতে তার পশমি বেবি সোয়েটার। 4 বছর হলো সবে অধরি ও বিমানের মেয়ে অবনীর। অধরি আকাশপানে দৃষ্টি স্থির রেখে বলে, গল্পটা অসম্পূর্ণ। গল্পের সমাপ্তিতে আমি ইচ্ছে করেই অসম্পূর্ণ রেখেছি যাতে বাকিটা পাঠক নিজেদের মতো বুঝে নেয়। মিসেস রেহনুমা কিছু বুঝতে না পেরে বলে, তবে আমার তো মিলছে না। অদ্রি হেসে মিসেস রেহনুমার দিকে ফিরে পড়ে, মিলালেই মিলে যাবে আর হবে। অদ্রি সেখান থেকে উঠে চলে যায় তার প্রিয়জনদের কাছে, হাতে তার নিজের লেখা সমাপ্তি পূর্ণতা বইটি। মিসেস রেহনুমাও চলে যায়। অদ্রি যেতেই বিমান বলে, মিসেস রেহনুমা কি তোমার বইটা পড়ছিলেন? এটা একান্ত আমার লেখা না বিভান, তুমিও এটার কিছু অংশ জুড়ে আছো। তোমার ডায়েরি থেকে তোমার অনুভূতি ও পর্যবেক্ষণ নিয়ে আমি বইটা সম্পূর্ণ করতে পেরেছি। বিমান আলতো হাসে, এরপর বলে, আমার ডায়েরি থেকে নিয়েছো, তবে মেলবন্ধনটা তুমি করেছো। আমি শুধু প্রতিদিনকার মতো ডায়েরি লিখে রাখতাম, কে কি করলো নিত্যদিন সেটা লিখে রাখতাম। অদ্রি বিমানের বাহু জড়িয়ে তাদের মেয়ে দুষ্টুমি দেখছে আর বলে, সমাপ্তির পূর্ণতা আমাদের দুজনের মেলবন্ধন, তাই তো আমাদের মেয়ের নাম পূর্ণতা অবনী। একটু পর অদ্রি মেয়ের কাছে গিয়ে বলে, অবনী, মা আমার ঠান্ডা পড়ছে, মা শীতের কাপড়টা পরে নাও, বাবার কাছে থেকো। অবনী মাথা দোলায়, মানে সে পরবে না শীতের কাপড়টা। বিমান অদ্রির দিকে অসহায় চাহনি দিয়ে বলে, তোমার মেয়ে ঠিক তোমার মতো হয়েছে, নিজে যা ঠিক করবে সেটাই করবে। অদ্রি বিমানের দিকে চেয়ে চোখে তাচ্ছিল হাসি এনে বলে, তাহলে তুমি কি চাচ্ছিলে? তোমাকে আমি ওই মেয়েটার হাতে ছেড়ে দিতাম? বিমান তাড়াহুড়ো করে বলে, সেটা আমি কখন বললাম, তবে তুমি যেভাবে সবকিছু হ্যান্ডেল করেছো ব্যাপারটা অনেক রিস্কি ছিল। অদ্রি দীর্ঘশ্বাস ফেলে বলে, শেষ পর্যন্ত সবকিছু জানার পর তুমি যে আমায় ভুল বোঝনি, এটাই আমার কাছে অনেক। তোমাকে হারানোর ভয়ে আমি হিংস্র হতে পারি, অনেকটা তো সহ্য করলাম। এরপরেই আমি ওই পদক্ষেপ নিয়েছিলাম। বিমান অদ্রিকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলে, এটা ঠিক যে ভাবিও তার বোন মিলে মায়ের মাথায় এমনভাবে নষ্ট করেছিল যে মা তোমাকে বুঝতে পারছিল না। আমিও তো তোমার মুখ থেকে কথাটা শুনে প্রথমে আমার খুব রাগ হয়েছিল, তবে তোমার সুন্দরভাবে বোঝানোতে রাগটা কমিয়ে সব বুঝতে পেরেছিলাম। হঠাৎ অদ্রি মজার ছলে বলে, জার্মানিতে গিয়ে যখন তোমাকে ডক্টর অ্যান্টিডট দিয়েছিলাম, তখন তোমাকে দেখে একজন ডক্টর একটাই কথা বলেছিল, শি ইজ রিয়েলি ইয়োর ওয়াইফ। মানে সে বিশ্বাস করতে পারছিল না আমি তোমার বউ হয়ে তোমাকে ওই ড্রাগটা দিয়েছিলাম এবং অ্যান্টিডট দিতেও নিয়ে এসেছিলাম। ওই ডক্টরটা এই ড্রাগটার ঘোর বিরোধী। বিমান বাঁকা চোখে তাকিয়ে আছে। অদ্রি দেখেও না দেখার মতো করে উদাসীন স্বরে বলে,
জানো বিভান, সেদিন যখন মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি হসপিটালে আসি, সেদিন আমি সত্যিই ভাবতে পারিনি শিমু ও ভাবি মিলে এমনটা করবে মায়ের সাথে। আমার সেদিন মায়ের জন্য নিজেকে কিছুটা দোষী মনে হচ্ছিল। আর রিমু ভাবি সে নিজের শাস্তি এভাবে পাবে আমি ভাবতেও পারিনি। একজন মায়ের কাছে থেকে তার সন্তান চলে যাবার কষ্ট কতটা হয় সেটা একজন সন্তানবিহীন মা বুঝতে পারে। মায়ের অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল, আমি শুধু চেয়েছিলাম মা যেন কোনো অপূর্ণ ইচ্ছা নিয়ে পৃথিবী ত্যাগ না করে। মায়ের তো একটাই অপূর্ণ ইচ্ছা ছিল, তোমার সন্তানের মুখ দেখা। বিভান মলিনভাবে বলে, হ্যাঁ, মায়ের ইচ্ছাটা পূরণ হয়েছিল, তবে আমার মা তার বড় ছেলের চিন্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ইভান ভাইয়া তো ভাবিকে সুস্থ হওয়ার পরেই পুলিশ কাস্টাডিতে দিয়ে আসে আর তাকে স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে সর্বনিম্ন শাস্তি 5 বছরের জেলেকে কমিয়ে 2.5 বছরে নামিয়ে আনে। শিমুকে সেই পুরো 5 বছরের জেল খাটতে হয়েছে। হঠাৎ মেয়ের